প্রিয় শিক্ষার্থী, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের শুনছো, কাছ থেকে, দূর থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, সবাইকে অসীম শুভেচ্ছা এবং স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো আছি বলেই তোমাদের ভালো রাখার জন্য আমাদের এই আয়োজন। সে আয়োজনটা কি? সে আয়োজন হচ্ছে আমাদের মাসব্যাপী ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসটা তোমরা যারা করতে চাও, যারা করছো, তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আসলে এটি মনোযোগ দিয়ে একটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। তো সেই জায়গা থেকে তোমরা কিন্তু শুরুতেই তোমাদের এই বন্ধুদের সঙ্গে বিষয়টি কিন্তু শেয়ার করবে যে এরকম একটি কার্যক্রম বা ফ্রি ক্লাস কিন্তু হচ্ছে, তাই না? তো সেটা তোমরা যদি না জানাও, তাহলে কিন্তু অন্যরা জানতে পারবে না। সেজন্য তোমরা সবাইকে জানিয়ে দেবে আশা করছি। তো সবাই শুনতে পাচ্ছ? আমাকে একটু আওয়াজ দিয়ে জানিয়ে দিও। জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছে তোমাদের, আমাদের মেয়েরা শুনতে পাচ্ছে। তোমাদের শোনানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বুঝতে পেরেছ? তোমরা শুনলেই আমরা খুশি। তোমাদের শোনানোটাই হচ্ছে আমাদের কাজ। কাজেই তোমরা শুনতে থাকো, আল্লাহ ভরসা। প্রিয় শিক্ষার্থী, আমি গতদিন একটি পদ্য নিয়ে আলাপ করেছিলাম, সেটি হচ্ছে 18 বছর বয়স। তো আমাদের অনেক সময় একটা টাইম লিমিটেশন থাকে, সেই কারণে 18 বছর বয়সের যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা সেটি পুনরাবৃত্তি করতে পারো। আর আজ আমরা চলে যাব নতুন একটি অধ্যায়, সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কোন কোন কলেজে দুটোই সমান্তরাল গতিতে পড়া হবে। অর্থাৎ সরকারের একটি পরিপত্র আছে যে প্রথম বর্ষ থেকেই ফার্স্ট পেপারও পড়াতে হবে, সেকেন্ড পেপারও পড়াতে হবে। এই জন্য অনেক কলেজে যেটা হয় যে ফার্স্ট পেপার থেকেও পড়ানো শুরু হয়, আবার সেকেন্ড পেপার থেকেও পড়ানো শুরু হয়। তোমরা তো বিভিন্ন কলেজ থেকে এখানে জয়েন করেছো, সুতরাং তোমাদের এই সমস্যা এড়ানোর জন্য আমি এই উদ্যোগটা নিলাম যে আজকে প্রথম পত্রের ক্লাস না নিয়ে বাংলা দ্বিতীয় পত্রের একটা ক্লাস নেই, যাতে করে তোমরা তোমাদের কলেজে ক্লাসটা আরম্ভ হলে বিষয়টি তোমাদের জন্য সহায়ক হয়, তোমরা সহজেই বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্র, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রে 100 নম্বরের পরীক্ষা, তোমরা জানো যে সৃজনশীল সহ কিভাবে পরীক্ষাটা হতে পারে। আর দ্বিতীয় পত্রে তোমাদের এইখানে একটু নতুনত্ব আছে, সেটা তোমাদের বুঝতে হবে। সে বিষয়টা কি? সেটি হলো যে এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের এমসিকিউ ছিল, ইন্টারমিডিয়েটে বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু কোনো এমসিকিউ নেই। ভালো করে মনে রাখো, অনেক ছাত্র দেখা যায় যে তার কয়েক মাস চলে গেছে কলেজ জীবনের, এরপরে জিজ্ঞেস করে যে স্যার বাংলা দ্বিতীয় পত্রে কি এমসিকিউ থাকবে? অথবা সে সেকেন্ড ইয়ারে পরে সামনে টেস্ট পরীক্ষা, হ্যাঁ, তখন সে জিজ্ঞেস করে স্যার বাংলায় এমসিকিউ নাই? বাংলা প্রথম পত্রে এমসিকিউ আছে, বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নেই। 100 নম্বরই তোমার লিখিত পরীক্ষা, তার মধ্যে 30 নম্বর থাকবে ব্যাকরণ, আর 70 নম্বর থাকবে হচ্ছে নির্মিতি, যেটাকে আমরা বলি বিরচন। সেটাকেই এই আধুনিক ব্যাকরণে বলা হচ্ছে নির্মিতি। অর্থাৎ রচনা থাকবে 20 নম্বরের, ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম এখান থেকে 10 নম্বর, প্রতিবেদন, ভাষণ এখান থেকে 10 নম্বর, তারপরে দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, সংলাপ লিখন এখান থেকে 10 নম্বর, তারপরে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বা পারিভাষিক শব্দ থাকবে, সেখান থেকে 10 নম্বর। এভাবে এভাবে 70 নম্বর থেকে যাবে, আর 30 নম্বরের থাকবে ব্যাকরণ। তো বাংলা দ্বিতীয় পত্র যে বোর্ড পরীক্ষা হয়, সেই বোর্ড পরীক্ষার প্রশ্নটা হাতে নিয়েই প্রথমেই তুমি যে কোশ্চেনটি পাবে সেটা কিন্তু উচ্চারণ, প্রথম প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্রের। অতএব কলেজগুলোতে যদি দ্বিতীয় পত্র পড়ানো আরম্ভ করে, তাহলে নিশ্চয়ই প্রথমের সেই উচ্চারণটাই পড়াবে। সেজন্য আমি আজকে বেছে নিলাম যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং বাংলা দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষার প্রথম প্রশ্ন সেটা হলো উচ্চারণ। উচ্চারণ থেকে কেমন প্রশ্ন থাকবে? উচ্চারণ থেকে ক এবং খ, একের ক অথবা খ, যে কোনো একটা উত্তর করতে হবে। কতে থাকবে উচ্চারণের নিয়ম লেখো। ধরো বললো অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, অথবা ব ফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, এই রকমের একটা প্রশ্ন থাকবে। অথবা অথবা হলো খ,
খতে শব্দ দেয়া থাকবে, সেই শব্দগুলোর উচ্চারণ আমাকে লিখে দেখাতে হবে। 7টি শব্দ দেয়া থাকবে, 5টি শব্দের উচ্চারণ আমাদের লিখে দেখাতে হবে। আমি কি বোঝাতে পারলাম? তো সেই কারণে আমরা শিক্ষার্থীদের বলি যে বাংলায় এসএসসিতে A+ পাওয়াটা যত সহজ, ইন্টারমিডিয়েটে ততটাই কঠিন। তাই বলে ভয় দেখাচ্ছি না, পড়লে পাবে, কিন্তু ইন্টারমিডিয়েটের বিষয়ে আরেকটু সতর্ক হতে হবে, কারণ ওই যে এমসিকিউ নেই। আবার তুমি এখানে বর্ণনাত্মক প্রশ্ন যদি উত্তর করো তাহলে A+ পাওয়াটা কঠিন হয়ে যায়। নির্ণয়মূলক প্রশ্ন আমাদের গুরুত্ব দিতে হবে। সুতরাং উচ্চারণের ক নম্বরে বর্ণনামূলক প্রশ্ন থাকবে, আমরা এটাকে স্কিপ করব। খ নম্বর যেটা নির্ণয়মূলক শব্দ দেয়া থাকবে, আমরা তার উচ্চারণ লিখব। এটায় 5টা শব্দ লিখতে হবে। তুমি যদি পারো 5টি শব্দ লিখতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে, তাহলে প্রথমত সময় বাঁচবে, আবার দ্বিতীয়ত এখানে তুমি দ্রুত 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। কিন্তু বর্ণনাত্মক প্রশ্ন লিখতে গেলে অনেক সময় বাক্যে অসঙ্গতি হয়, তারপরে তোমার শব্দে ভুল হয়, বানান ভুল হয়, এই জাতীয় ভুল হলে কিন্তু নম্বর 3-4 পেয়ে যাবে, 5-এ 5 পাবে না। অথচ তুমি কিন্তু উচ্চারণে শব্দ লিখলে 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। অথবা তুমি যদি 4টিও পারো কনফার্ম, তাহলেও তুমি খ নম্বরই আনসার করবে, কারণ তুমি বর্ণনাত্মক লিখলেও সাধারণত 4ই পাবে। একেবারে ভালো লিখলে 5 পাবে, কিন্তু একেবারে অত নির্ভুল তো সবার পক্ষে সম্ভব হয় না। যদি তুমি আত্মবিশ্বাসী হও যে আমি শতভাগ নির্ভুল লিখতে পারবো, তাহলে ক নম্বর লিখতে পারো, তা না হলে তুমি খই উত্তর করবে 4টা পারলেও, কারণ তাতেও তুমি 4 নম্বর পেয়ে যাবে, মাঝখান থেকে তোমার সময়টা বেঁচে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, উচ্চারণটা কি, এই প্রক্রিয়াটা আগে তোমাদের বোঝাই। উচ্চারণ প্রক্রিয়াটা হচ্ছে যে একটি শব্দ আমরা বানান করে যেভাবে লিখি, অনেক সময় সেই বানান অনুসারে সেভাবে উচ্চারিত হয় না, উচ্চারণ খানিকটা বদলে যায়। এটা পৃথিবীর প্রত্যেকটি ভাষাতেই, যেমন ধরো ইংরেজিতে তোমরা যদি লেখো WALK, তাহলে আমরা কিন্তু অল্ক উচ্চারণ করি না, উচ্চারণ করি অক। এখানে এল এর কোনো উচ্চারণ হয় না। তাহলে এল এর কোনো উচ্চারণ হয় না, ঠিক বাংলাতেও অনেক শব্দের মধ্যে অনেক বর্ণ থাকে, অনেক সময় অনেক বর্ণের উচ্চারণ হয় না। আবার দুটি বর্ণ এক জায়গায় জোড়া লেগে নতুন রকমের একটা উচ্চারণের তৈরি করে। যেমন তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী, বিজ্ঞান বানান ধরলে ক্লাস থেকে পালাবে, আমি জানি সেটা। বাংলায় বিজ্ঞান বানানে কি যুক্ত বর্ণ আছে? বয়রস্বীকারে বি, বর্গীয় জ ইয় আকার, বর্গীয় জয়ের সাথে ইয় আছে, বর্গীয় জ ইয় আকার আর ন। এখন জ এবং ইয়কে যদি আমরা উচ্চারণ করি, তাহলে উচ্চারণটা কেমন হয়ে যাবে? সেজন্য এখানে কিন্তু জ ইয় উচ্চারণ হবে না, এখানে গ বা জ্ঞা উচ্চারিত হয়। এই জন্য উচ্চারিত হয় বিজ্ঞান অথবা বিজ্ঞান, দুটো উচ্চারণই শুদ্ধ। তো সেক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোই হলো আমাদের উচ্চারণের মূল কথা। একটি শব্দকে আমরা যেভাবে লিখি না কেন, সেভাবে সে হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে আমরা উচ্চারণের প্রক্রিয়াটা কি সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। তার আগে তোমাদের আমি একটু বোঝাই যে উচ্চারণটা আসলে আমরা কিভাবে কি করব। এই যে দেখো, আমি লিখে দেখাই। ধরো তোমাদের খুব সহজ একটি শব্দ দিয়ে আমি বোঝাই। এখানে আমি লিখেছি স্বরে অ, তয় রস্বইকারে তি। সুতরাং শব্দটি হওয়ার কথা অতি, এই বর্ণটির নাম হচ্ছে অ, অতি। কিন্তু না, আমরা এটাকে উচ্চারণ করি কি ও তি। এই যে অতিকে আমরা অতি উচ্চারণ করলাম, এটা লিখে দেখাতে হবে, এর নামই উচ্চারণ, আর কিছু না, ভয়ের কিছু নেই। সহজ করে আমি উপস্থাপন করতে পছন্দ করি। তো অতি কিন্তু হয়ে গেল অতি। একই রকম এই যে কবিতা পড়ালাম তোমাদের গত দিনে, তোমরা একটু উচ্চারণ করে দেখো, এই বর্ণটির নাম কি? ক। বর্ণটির নাম হচ্ছে ক, সুতরাং উচ্চারিত হওয়ার কথা ছিল ক বিতা, কিন্তু আমরা ক বিতা উচ্চারণ করি না, কবিতা উচ্চারণ করি। তার মানে এই যে এখান থেকে অ ধ্বনিটা কি হয়ে গিয়েছিল? ও হয়ে গিয়েছিল। ঠিক এইখান থেকেও ক ধ্বনিটা এখন কি হয়ে যাবে? কো হয়ে যাবে, কো, কবিতা। তুমি যে আমার কবিতা, কি গানটা শুনেছো? আমারও বাঁশির রাগিনী, আহা, তুমি যে আমার কবিতা।
ডক্টর আবু হেনা মোস্তফা কামাল এই গানটা লিখেছিলেন। অত্যন্ত বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন তিনি। স্টুডেন্ট শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, গানটা কেমন হলো? ছাগলের চেয়ে কত খারাপ? স্যার সুন্দর হয়েছে তাহলে আবার গাইবা নাকি আর এক লাইন? গান। আচ্ছা, চান্স পেলে ঝেড়ে দেবো, ভয় নাই। আমি একটু ক্লাসে রিল্যাক্স থাকতে চাই। অনেকে আমাকে বলে যে স্যার ক্লাসে এরকম গান টান গায়। আসলে আমি শিল্পী নই, কিন্তু আমি কবিতা লিখি, কবিতা চর্চা করি। সাহিত্যের ক্লাস একটু আনন্দ ঘন না হলে আমি ভালো ক্লাস নিতে পারি না। মুখ ঘুম বানিয়ে ভালো লাগে না। একটু ইজি থাকা চাই, তাহলে মগজটা ভালো কাজ করে। এই জন্য তোমরা কিছু মনে করবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে ক ধ্বনিটা কিন্তু হয়ে গেল কো। এই যে ক কো হয়ে গেল, আমরা লিখে দিলাম কবিতা, উচ্চারণ হয়ে গেছে, 1 নম্বর পেয়ে গেছি। আর উচ্চারণ সবসময় ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে উচ্চারণ। তোমাদের হাতে কলমে দেখিয়ে দিলাম। তো তাহলে তোমরা বুঝতে পারছো যে একটি শব্দকে আমরা লিখবো, সেই শব্দকে আমরা উচ্চারণ কেমন করি। এখন সেই কেমন করি সেটা কিন্তু আমাদের মতো করলে হবে না। ধ্বনি বিজ্ঞানের একটা স্ট্যান্ডার্ড রূপ আছে, একটা ফর্মুলা আছে, সেই অনুযায়ী আমরা কিন্তু উচ্চারণটা করব। অতএব তোমরা এবার খাতা কলম খুলে ফেলো, লেখো খাতায় যে উচ্চারণ কি বা উচ্চারণ। তো উচ্চারণ কি বা উচ্চারণ, আমি এখন সেই উচ্চারণের দিকে একটু যাব। সেই উচ্চারণের দিকে তোমরা তাহলে লেখা শুরু করো উচ্চারণ। এই যে দেখো, আমার লেকচার শিট তোমাদের দেওয়া হবে পিডিএফ আকারে। আগের দুটো পেয়েছিলে? জি স্যার পেয়েছি। হ্যাঁ, ভয় পাবে না, আমরা সব দিয়ে দেব। হয়তো অনেক সময় ব্যস্ত থাকি, একটু লেট হয়, সময় লাগে। এই যে দেখো, হ্যাঁ দেখো উপরে কি লেখা আছে? বাংলায় দেখি বিশ্ব। তার নিচে কি লেখা আছে বলো তো? এটা নিরুক্ত। নিরুক্ত কি জিনিস? যে বলতে পারবে তাকে খাওয়াবো। এই যে নিরুক্ত। নিরুক্ত কি? যে বলতে পারবে তাকে ঢাকা মিরপুর 10 নম্বরে খাওয়াবো। এখানে রাস্তায় সুন্দর টাটকা পিঠে ভাজে, চিতই পিঠা, সাথে অনেক রকমের ভর্তা আছে। হ্যাঁ, আর একটু ঠান্ডা পড়লে এটা খুব জমে ওঠে, পাবলিক খুব ধুমায় খায়, আমরাও খাই, নাস্তা করি। নিরুক্ত। তাহলে নিরুক্ত কি কেউ বলতে পারছে না? আমি বলে দেব? জি স্যার বলে দেন। আমি বললে তোমরা খাওয়াবে তো আমাকে? বলো। আমি বলে দিলে তোমরা কি আমাকে খাওয়াবে? জি স্যার, বাসা আপনাকে দাওয়াত দিব। আপনার ওরে দাওয়াত। বাবা, বাসা কোথায়? টেকনাফ লক্ষ্মীপুর। নাকি? লক্ষ্মীপুরের লক্ষ্মী মেয়ে। লক্ষ্মীপুর যেতে যেতেই তো গাড়ি ভাড়া যা খরচ হবে, খাওয়া কি পোষাবে? না স্যার। ও এখন বলবে স্যার ওই জন্যই তো দাওয়াত দিলাম, যাতে আপনি না আসতে পারেন। ওকে স্টুডেন্ট, আমরা মজার করলাম। আসি, নিরুক্ত শব্দটি তোমাদের পরিচিত নয়, আজকে আমি অল্প কথায় শুধু বলি। আমার জানা মতে পৃথিবীর প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে নিরুক্ত। বুঝতে পেরেছো? পৃথিবীর প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম হলো নিরুক্ত। এটি রচনা করেছিলেন জাস্ক নামে একজন ঋষি। অন্তস্থ জয়াকার দন্ত শয়ক। জাস্ক নামের একজন প্রাচীন ভারতীয় ঋষি, তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন। তার নাম হচ্ছে নিরুক্ত, এবং এটি প্রথম ব্যাকরণ গ্রন্থ, আদি ব্যাকরণ। অনেকেই নাম জানে না, তোমাদের জানিয়ে দিলাম। ওকে, আমরা ফিরে আসি স্টুডেন্ট। যেটি আমাদের আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে কি? উচ্চারণ। তাহলে লেখো উচ্চারণটা কি। আমরা এখানে একটু ভূমিকা করে দিয়েছি, এই ভূমিকাটা কিন্তু তোমরা পেয়ে যাবে পরবর্তীতে। তো এখন আমরা আসি আমাদের ভূমিকাটা একটু পড়ে তোমরা দেখে নাও। উচ্চারণ একটি বাচিক প্রক্রিয়া। বাচিক মানে বলার, বচ মানে বলা, বচ যোগ অনট এই মিলে হয় বচন, মানে বলার শিল্প এটা।
তাই না? বিভিন্ন কারণে উচ্চারণের পার্থক্য হয়। তোমরা এইখান থেকে নোট ডাউনটা নেবে, যে এইখান থেকে কি নোট ডাউনটা নেবে, যে একটি শব্দকে দেখো দেয়া আছে এখানে, একটি শব্দকে উচ্চারণ লিখতে হলে বানানের অনেকগুলো বর্ণের পরিবর্তন করতে হয়। দাঁড়াও, এখান থেকে না, প্রত্যেক ভাষারই উচ্চারণ রীতিকে, এই যে একটি ভাষাকে এইখান থেকে তোমাদের নিতে হবে। একটি ভাষাকে ধ্বনিবিজ্ঞানের সূত্র অনুসারে বাকযন্ত্রের সাহায্যে রূপায়ণের নাম উচ্চারণ। তাহলে একটি ভাষাকে কি করব আমরা, ধ্বনিবিজ্ঞানের সূত্র অনুসারে আমাদের বাকযন্ত্রের সাহায্যে আমরা যে রূপদান করি, মানে আমরা যে কথা বলার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমাদের উচ্চারণ। বোঝা গেল? তার মানে একটি শব্দ আমরা যেমন লিখি ভাষা বিজ্ঞানের সূত্র অনুসারে অনেক সময় তেমন না উচ্চারণ নাও হতে পারে, অন্যরকম হতে পারে। সেই যে ওইরকম করে আমরা লিখছি, তাহলে সেটাই হচ্ছে আমরা উচ্চারণ। এই জন্য আমরা বললাম যে ধ্বনি বিজ্ঞানের সূত্র অনুসারে বাকযন্ত্রের সাহায্যে রূপায়ণের নামই উচ্চারণ। বাকযন্ত্রের সাহায্যে আমরা এটাকে রূপদান করব, অর্থাৎ আমরা মুখে উচ্চারণ করব, তাহলেই সেটা হবে উচ্চারণ। বা এই উচ্চারণের রীতিকেই বা উচ্চারণের নিয়মকেই উচ্চারণ রীতি বা উচ্চারণের নিয়ম বলে। এই হলো কথা। বুঝতে পেরেছো স্টুডেন্ট? তাহলে আমরা উচ্চারণ নিয়ে সামনে এগোতে পারি নাকি? জি স্যার। জি স্যার। এবার তোমরা লিখে রাখো যে উচ্চারণ প্রধানত দুই প্রকার। কত প্রকার? উচ্চারণ প্রধানত দুই প্রকার। উচ্চারণ প্রধানত হচ্ছে দুই প্রকার। সেই দুই প্রকার কি কি? একটা হলো সংবৃত আর আরেকটা হচ্ছে বিবৃত। এই যে দেখো, সংবৃত, সংবৃত ব্র্যাকেটে লিখে রাখো চাপা, আর বিবৃত ব্র্যাকেটে লিখে রাখো খোলা। সংবৃত মানে চাপা আর বিবৃত মানে হচ্ছে খোলা। এই দুই প্রকার উচ্চারণ হতে পারে। উচ্চারণ প্রধানত দুই প্রকার, একটি হলো সংবৃত মানে চাপা, আর একটা হচ্ছে বিবৃত। বিবৃত মানে হলো খোলা। এটা আমাদের মনে রাখতে হবে। স্টুডেন্ট লিখতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা ফিরে যাব আমাদের পিডিএফ এর কাছে। তো এখন আমরা আসি, উচ্চারণ লিখতে গেলে কিছু প্রাথমিক সূত্র আমাদের জানতে হয়। এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো না জানলে তুমি উচ্চারণ লিখতে পারবে না, উদাহরণই লিখতে পারবে না। তো আমি সেই নিয়মগুলো এখন তোমাদের এইখানে শীটে সব দেয়া আছে, তারপরেও আমি একটু এগুলো এখন আলাপ করব। খেয়াল করো, বানানে রস্বই দীর্ঘই বা দীর্ঘইকার থাকলে উচ্চারণে রস্বই বা রস্বইকার হয়। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? জি স্যার। নাকি আরো জুম করতে হবে? স্যার দেখতে পাচ্ছি। গুড। তাহলে বানানে দীর্ঘইকার থাকলে উচ্চারণে রস্বই বা রস্বইকার হয়। এই যে দেখো, নদী শব্দ, নদী শব্দে কিন্তু দীর্ঘইকার ছিল, দন্ত ন দয় দীর্ঘইকারে দি, কিন্তু এই যে দয়ের উপরে দীর্ঘইকারটা রস্বই হয়ে গেছে। আর ন ছিল কিন্তু ন দি উচ্চারিত হয় না, উচ্চারিত হয় নদী, এই জন্য নয় ওকার দিয়ে দিলাম। এই ওকারের সূত্র আমরা শিখে যাব একটু পরেই। আপাতত আমরা এটা ব্যাখ্যা দিচ্ছি যে বানানে দীর্ঘই বা দীর্ঘইকার থাকলে উচ্চারণে রস্বইকার বা রস্বই হয়। এই যে দেখো, জ্ঞানী, জ্ঞানী বানানে দীর্ঘই ছিল, কিন্তু উচ্চারণে সেটা রস্বই হয়ে গেল। অর্থাৎ যখন তুমি উচ্চারণ লিখবে তখন আর তুমি সেখানে দীর্ঘইকার লিখতে পারবে না, তোমাকে রস্বইকার লিখতে হবে। তারপরের নিয়ম দেখো, বানানে দীর্ঘকার থাকলে উচ্চারণে রস্বকার হবে। যেমন এই যে বধূ, তাহলে ব ধয় দীর্ঘইকারে ধু, এখন এই যে দীর্ঘকারটা আছে, দীর্ঘকারটা রস্বকার হয়ে গেল বধূ, আর ব অ সেটা ও হয়ে যায় বধূ। এই ব্যাখ্যা কিন্তু আমরা পরে দেব। দীর্ঘ রস্বকারের ব্যাখ্যা আমরা এখন দিচ্ছি। এরপরে অনসুয়া, অনসুয়া এই যে দীর্ঘকার ছিল রস্বকার হয়ে গেল অনসুয়া। এভাবে বানানে দীর্ঘ থাকলে উচ্চারণে রস্বউ হয়।
তারপরে নিয়ম দেখো, বানানে মূর্ধন্য ন থাকলে উচ্চারণে দন্ত ন হয়, যেমন মরণ, তারপরে বরণ ইত্যাদি। অর্থাৎ বানানে যদি মূর্ধন্য ন থাকে উচ্চারণ লেখার সময় দন্ত ন হয়ে যায়। কেন? কারণ দন্ত ন এবং মূর্ধন্য ন এর উচ্চারণের আসলে কোনো পার্থক্য নেই, যেটুকু পার্থক্য আছে সেটুকু হচ্ছে বানানের পার্থক্য। সুতরাং এই পরিবর্তন খুব স্বাভাবিক। দেখো এই যে মরণ, মূর্ধন্য নটা দন্ত ন হয়ে গেছে, বরণেও তাই, চরণ, হরণ, পূরণ, স্মরণ সব একই হবে। বানানে মূর্ধন্য স থাকলে উচ্চারণে তালব্য স হয়। বানানে যদি মূর্ধন্য স থাকে উচ্চারণে সেটা কি হয়ে যায়? তালব্য স হয়ে যায়। কিভাবে? এই যে দেখো, পশু, এই যে মানুষ, মানুষ বানানে মূর্ধন্য স আছে, কিন্তু উচ্চারণে সে তালব্য স হবে। মানুষ তালব্য স এর মতো উচ্চারিত হয়। তারপরে কষ্ট, মূর্ধন্য স আছে কিন্তু উচ্চারণে তালব্য স হবে। নষ্ট একই রকম মূর্ধন্য স আছে, উচ্চারণে সেটা তালব্য স হবে। বানানে তালব্য স থাকলে উচ্চারণে সাধারণত তালব্য স হয়। বানানে যদি তালব্য স থাকে তাহলে উচ্চারণে সাধারণত তালব্য স থাকে, তার মানে অসাধারণত সে আরো কিছু হতে পারে। তালব্য স থাকলে সাধারণত তালব্য স হয়, তার মানে কি অসাধারণত সে আরো কিছু হতে পারে। যেমন এই যে আমাদের পশু তালব্য স তালব্য সই থেকে গেল, পোশাক তালব্য স তালব্য সই থেকে গেল, শরীর তালব্য স তালব্য সই থেকে গেল ইত্যাদি। এরপরে আমরা পরের নিয়মে যাব, সেটা হলো বানানে দন্ত স থাকলে, বানানে দন্ত স থাকলে উচ্চারণে সাধারণত তালব্য স হয়। এই যে দন্ত স থাকলে উচ্চারণে সাধারণত সেটা কি হয়? তালব্য স হয়। যেমন এই যে দেখো সবুজ, তাহলে সেটা কিন্তু তালব্য স হয়ে যায়, সবুজ। একই রকম সাথী, সাথী বানান লেখা হয় দন্ত স দিয়ে কিন্তু উচ্চারিত হয় তালব্য স। কিন্তু কিছু কিছু বিদেশি শব্দ থাকে, সেই বিদেশি শব্দে অনেক সময় ওই মূল ভাষা অনুসারে দন্ত সকেই রাখতে হয়। যেমন সালাদ, তাহলে সালাতের দন্ত সই কিন্তু রয়ে গেল, এটা আমরা পরিবর্তন করতে পারছি না। স্টুডেন্ট বুঝতে পারছো? জি স্যার। ধন্যবাদ। তো এরপরে আমরা চলে যাই, বানানে অনুস্বার থাকলে উচ্চারণে সেটা উ হয়ে যায়। এই যে আমরা বাংলা পড়ছি, বাংলাতে বাংলা অনুস্বার, তাহলে অনুস্বারটা উ হয়ে যাবে। একই রকম বাংলাদেশ, অনুস্বারটা উ হয়ে যাবে। একই রকম রং, অনুস্বারটা উ হয়ে যাবে। হ্যাঁ, এরকম হবে। এরপরে কি, বানানে অন্তস্থ জ থাকলে উচ্চারণে বর্গীয় জ হয়ে যাবে। যেমন যিনি, এই যে যিনি বর্গীয় জ হয়ে গেছে, যেন, এই যে যেন বর্গীয় জ হয়ে গেছে। এরকম পরিবর্তনগুলো হয়ে থাকে। তো আমরা এ পর্যায়ে তাহলে জেনে নিলাম যে বানানে এই দীর্ঘই থাকলে উচ্চারণে রস্বই হয়, বানানে দীর্ঘ থাকলে উচ্চারণে রস্যও হয়, বানানে মূর্ধন্য ন থাকলে উচ্চারণে দন্ত ন হয়, বানানে মূর্ধন্য স থাকলে উচ্চারণে তালব্য স হয়, বানানে তালব্য স থাকলে উচ্চারণে তালব্য সই থাকে। এর ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তোমরা লিখে রাখতে পারো, তারকা চিহ্ন দিয়ে তোমাদের খাতায় লেখো, যে র ফলাযুক্ত তালব্য স দন্ত স এর মতো উচ্চারিত হয়। তালব্য স এর সঙ্গে যদি র ফলা যুক্ত হয় তাহলে সেই তালব্য সটা দন্ত স এর মতো কি হয়? উচ্চারিত হয়। এই যে র ফলা যুক্ত তালব্য স তোমাদের দেখাই, দাঁড়াও। যেমন এই যে শ্রবণ, এটা কিন্তু তালব্য স উচ্চারিত হবে না, এটা উচ্চারিত হবে দন্ত স এর মতো, শ্রবণ। অর্থাৎ র ফলা থাকলে তালব্য সটা দন্ত স এর মতো উচ্চারিত হয়, কিন্তু সাধারণত তালব্য স তালব্য সই থাকে। এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। আবার দন্ত স সাধারণত তালব্য স হয়, কিন্তু কিছু বিদেশি শব্দ আছে, বিশেষ করে আরবি ফার্সি, যেমন সালাত, সিয়াম, সালাম, এই শব্দগুলোতে কিন্তু আমরা কি করব? এই শব্দগুলোতে কিন্তু আমরা দন্ত স দন্ত সই রাখবো, দন্ত স ছ এর মতো উচ্চারিত হয়। যেমন সালাম, সালাত, তাই না? তো এখন তোমরা যদি সালামকে স উচ্চারণ না করে তালব্য স উচ্চারণ করো তাহলে তাহলে হয়ে যাবে সালাদ, কিন্তু সালাদ নয়, সালাদ। এই জন্য কিছু কিছু শব্দে দন্ত স অবিকৃত থাকবে, কিন্তু সাধারণত দন্ত স তালব্য স হিসেবে উচ্চারিত হবে। স্টুডেন্ট, আমি কি বোঝাতে পারছি? জি স্যার।
গুড। তাহলে উচ্চারণের প্রাথমিক সূত্রগুলো কিন্তু আমরা শিখে নিলাম, এগুলো তোমরা খাতায় নোট ডাউন করেছো নিশ্চয়ই, আর শীট তো আমরা দেবই, এগুলো একবার দেখে নাও, মনে রাখো, কিছুক্ষণ পরে এগুলো আমাদের কিন্তু কাজে লাগবে। স্টুডেন্ট, আমরা এখন আসি আমাদের উচ্চারণের পরের বিষয়ে। আমরা একটু আগেই বলেছিলাম যে উচ্চারণ দুই প্রকার, সংবৃত এবং বিবৃত। সংবৃত মানে হচ্ছে চাপা, বিবৃত মানে হলো খোলা। সংবৃত মানে চাপা, বিবৃত মানে খোলা। তো আমরা আজকে তোমাদের সাথে অধ্বনি নিয়ে আলোচনা শুরু করব। স্বরে অধ্বনি। অধ্বনিটা কেমন? এইটা খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণের ক্ষেত্রে, কারণ এর উচ্চারণ প্রায়ই বদলে যায় এই অধ্বনি। তাহলে লেখো, অধ্বনির উচ্চারণ। অধ্বনির উচ্চারণ। অধ্বনির উচ্চারণ। স্টুডেন্ট লিখেছো? অধ্বনি উচ্চারণ করার আগে আমরা অধ্বনিকে একটু ভাগ করতে চাই। লেখো, অধ্বনিকে দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। অধ্বনিকে দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। একটা হলো আকৃতি অনুসারে। আকৃতি, আকৃতি মানে তার চেহারা। আর আরেকটা হলো অবস্থান অনুসারে। অবস্থান মানে সে কোথায় আছে। এই দুইটি দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করতে পারি। এই যে আমি লিখে দিলাম দৃষ্টিকোণ। এই দুই প্রকার আবার কেউ বলে দিও না যে দুই প্রকার। অকে এই দুটি দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করতে পারি বা বিভাজন করতে পারি। ক নম্বর হলো আকৃতি অনুসারে, খ নম্বর হচ্ছে অবস্থান অনুসারে। স্টুডেন্ট লিখতে পেরেছো? তাহলে আমরা সামনে এগোই। লেখো, আকৃতি অনুসারে দুই প্রকার। কি কি? একটা হলো স্বাধীন আর একটা হলো ব্যঞ্জনান্ত অ। এই যে স্বাধীন অ, আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অ। স্বাধীন অ আর পরাধীন অ। পরাধীন অ বলতে পারো, সে পরের সঙ্গেই থাকে, কিন্তু আমরা টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজে তাকে ব্যঞ্জনান্ত অ বলি। আর অবস্থান অনুসারে তিন প্রকার। অবস্থান অনুসারে তিন প্রকার, এটা খুবই সহজ। আদ্য অ। আদ্য মানে শব্দের আদিতে থাকে, প্রথমে থাকে। আর হলো মধ্য অ। মধ্য মানে শব্দের সে মাঝে থাকে। আর হচ্ছে অন্ত বা প্রান্ত অ। অন্ত বা প্রান্ত অ হচ্ছে সে শব্দের কোথায় থাকে? শেষে থাকে। ঠিক আছে? তাহলে আদ্য অ, মধ্য অ, অন্ত অ, এই তিন প্রকারের অ আমরা পেতে পারি শব্দের তিন জায়গায়, আদিতে, মাঝে এবং শেষে। আর অ এর চেহারা বা আকৃতি দুই রকম হতে পারে। থ্যাংক ইউ। সাউন্ড কি মিউট করা স্টুডেন্টদের? ওদের এক্সেস রাখো, ওরা কথা বলতে চাইলে বলবে, সমস্যা নেই। হ্যাঁ, অন রাখো। স্টুডেন্ট, তোমরা তোমাদের মাইকটাকে আমরা এই যে বন্ধ করে দেই, কেন বন্ধ করে দেই জানো? মাইক অন করে বাসায় বসে ক্লাস করে, এখন বাসায় হচ্ছে ভাই আর ভাবির ঝগড়া, এটাও শোনা যায়, ক্লাসে ডিস্টার্ব হয়। এই জন্য তোমরা মাইকটাকে মিউট করে রাখবে, মানে বন্ধ করে রাখবে। কথা বলার দরকার হলে খুলে কথা বলবে, তাহলে আর এই সমস্যাটা হবে না। স্টুডেন্ট, আমি যা বলছি তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। গুড। তাহলে অধ্বনিকে আমরা কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করলাম? দুইটি। একটা হচ্ছে আদ্য অ, একটা হলো আকৃতি অনুসারে, আর একটা হলো অবস্থান অনুসারে। আকৃতি অনুসারে অকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে, স্বাধীন অ, এই যে, আর ব্যঞ্জনান্ত অ। আর অবস্থান অনুসারে তিন ভাগে, আদ্য অ, মধ্য অ, অন্ত অ। এটা কি আর বোঝার দরকার আছে? আচ্ছা, একটু বোঝাই এখন স্বাধীন অটা কি। স্বাধীন অ হলো, খেয়াল করো, যখন আমরা শব্দ লিখলাম, এই যে অতি, একটু আগেই লিখেছিলাম, দেখো অতি শব্দের শুরুতে অ আছে। এই অ এর কি আকৃতিগত, চেহারাগত কোনো পরিবর্তন হয়েছে? সে কি মেকআপ নিয়ে কি চেহারা বদলায় ফেলেছে? এরকম কিছু হয়েছে?
না স্যার। গুড, তাহলে সে হলো স্বাধীন অ। না স্যার। গুড, কিন্তু এইখানে আমি লিখি কবিতা, দেখো এই যে ক, এই ক এর সঙ্গেও কিন্তু একটা অ আছে, ক অ, তাই না? এখন এই যে ক এর সঙ্গে অ আছে, এই অ, সে কি এই অ এর মতো স্বাধীনভাবে আছে? না। তাহলে সে কি হয়েছে? ক এর সঙ্গে যুক্ত হয়ে আছে, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে আছে। অন্তে মানে শেষে, ব্যঞ্জন ধ্বনির শেষে বা অন্তে সে যুক্ত হয়ে আছে, এই জন্য এই অ কে আমরা বলবো ব্যঞ্জনান্ত অ। আমি কি বোঝাতে পারলাম? একই রকম জি ধরো স্যার। আমরা লিখলাম ছবি, এই ছয়ের সঙ্গে অ আছে, জি স্যার। কিন্তু এই অটা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে আছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝে নাও যে আকৃতি অনুসারে অ দুই প্রকার, একটি হলো স্বাধীন অ, আর একটি হচ্ছে ব্যঞ্জনান্ত অ। স্বাধীন অ মানে অ যেমন ছিল তেমন চেহারাতেই সে থাকবে, আর ব্যঞ্জনান্ত অ মানে অ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে থাকবে। আচ্ছা, এবার আমরা আসি অবস্থান অনুসারে শব্দের আদিতে। আমি একটি উদাহরণই লিখি, তাহলে সবগুলোই ক্লিয়ার হবে। কলম, খেয়াল করো, এই যে ক, ক এর সাথে একটা অ আছে, এটা কোথায়? শব্দের শুরুতে, তাহলে এটা হলো আদ্য অ। আর শব্দের মাঝে থাকলে মধ্য অ, আর শব্দের শেষে থাকলে অন্ত অ। এই তো, তাহলে ক এর সঙ্গে অ আছে, এটা আদ্য অ, ল এর সঙ্গে অ আছে, এটা মধ্য অ, ম এর সঙ্গে অ আছে, এটা অন্ত অ। অন্ত অ এখানে উচ্চারিত হয় না, উচ্চারিত হোক না হোক সেটা আমাদের পরের কথা, কিন্তু আমরা জেনে নিচ্ছি যে কোথায় কোথায় অ আছে। তো স্টুডেন্ট, তাহলে আমরা কি বুঝতে পেরেছি আদ্য অ, মধ্য অ, অন্ত অ? স্যার আবার একটু বলেন। হ্যাঁ, শব্দের প্রথমে অ থাকলে আদ্য অ। এই যে ক, ক এর সাথে অ আছে, তাহলে এটা কোন অ? আদ্য অ। এই যে এখানে শুরুতেই অ আছে, তাহলে এটা আদ্য অ। এই যে কবিতার শুরুতেই ক এর সাথে অ আছে, তাহলে এটা আদ্য অ। এখন ল এর সঙ্গে অ আছে, লটা কোথায়? শব্দের মাঝে, তাহলে এই অটা হলো মধ্য অ। ল, অ আছে, মধ্য অ। এই যে ম, ম অ আছে, তাহলে এটা হলো অন্ত অ, মানে শেষ অ। এভাবে শব্দের আদিতে, মাঝে, শেষে অ থাকতে পারে। আদিতে থাকলে আদ্য অ, মাঝে থাকলে মধ্য অ, শেষে থাকলে অন্ত অ। আর ইউ ক্লিয়ার? জি স্যার। না বুঝে জি স্যার বলবে না, হ্যাঁ? বারবার বলবো, কোনো ভয় নেই। তো আমরা প্রথমেই অধ্বনিকে ভাগ করে নিলাম, যে অধ্বনিকে দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, একটি হলো তার আকৃতি অনুসারে, আর আরেকটি হলো তার অবস্থান অনুসারে। আকৃতি অনুসারে অ দুই প্রকার, স্বাধীন অ, ব্যঞ্জনান্ত অ। স্বাধীন অ মানে অ যেমন ছিল তেমনই থাকে, আর ব্যঞ্জনান্ত অ মানে অ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে থাকে। আর অবস্থান অনুসারে অ তিন প্রকার, আদ্য অ, মধ্য অ, অন্ত অ। আদ্য অ মানে শব্দের আদিতে অ থাকে, মধ্য অ মানে শব্দের মাঝে থাকে, অন্ত অ মানে শব্দের শেষে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। কারো কোশ্চেন থাকলে কথা বলো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? শোনো গো দক্ষিণ হাওয়া। স্টুডেন্ট, তাহলে আমি এইবার একটি শব্দ এখানে লিখলাম, এই শব্দটি হচ্ছে অচল। এই অচলের শুরুতে একটা অ আছে, তাহলে এটা আদ্য অ, তাই না? এখন বলো তো, এটা স্বাধীন অ না ব্যঞ্জনান্ত অ? কথা বলো। স্বাধীন অ। গুড। এখন এই যে চ, চ এর সঙ্গে একটা কি আছে বলো তো দেখি? অ। অ আছে। এখন এই অ কি স্বাধীন অ না ব্যঞ্জনান্ত অ? ব্যঞ্জনান্ত। গুড। ল এর সঙ্গে একটা অ আছে, এই এই ল এর সঙ্গে যে অ আছে, সেই অ উচ্চারিত হচ্ছে না, উচ্চারিত না হোক কিন্তু আছে তো, তাহলে এই অ কি স্বাধীন না ব্যঞ্জনান্ত? ব্যঞ্জনান্ত। হ্যাঁ, অবশ্যই ব্যঞ্জনান্ত। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে, স্বাধীন অ কেবল শব্দের প্রথমেই থাকে, স্বাধীন অ শব্দের মাঝে আধুনিক যুগে থাকে না। প্রাচীন যুগের কিছু শব্দের মধ্যে ছিল, এখন আর নাই। তাহলে মধ্যে, মাঝে এবং শেষে সবসময়ই ব্যঞ্জনান্ত অ থেকে যাবে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে অ কে আমরা, এখন আমরা আলোচনায় আসি। আবারও কেউ না বুঝলে দয়া করে জিজ্ঞাসা করবে, আর একবার না বুঝলে কয়েকবার বলবো, কোনো ভয় নেই। তুমি বুঝলে ভালো লাগবে, আর না বুঝলে ভালো লাগবে না। স্টুডেন্ট,
তো আমরা ফিরে আসি, অ যেখানেই থাক, যেভাবেই থাক না কেন, অ এর উচ্চারণ দুই রকম হয়। একটু আগেই তোমাদের লিখে দিয়েছিলাম, সংবৃত আর বিবৃত। সংবৃত মানে কি বলতো দেখি? চাপা। সংবৃত মানে চাপা, বিবৃত মানে খোলা। গুড। সংবৃত হলো চাপা, বিবৃত হচ্ছে খোলা। তাহলে আমরা এখন এই উচ্চারণটা দেখি কি করে হয় সংবৃত এবং বিবৃত। এটা তোমাদের কান হলো বড় মাস্টার, কান আর মুখ খাতা কলম পড়ে। আমার দিকে তাকাও, ভালো করে দেখো। এই যে আমরা এখানে লিখে নেই, এটা হলো অ তি, কিন্তু আমরা উচ্চারণ করি কি ও তি। এখন এই দুটো উচ্চারণের মধ্যে কি পার্থক্য হয়? পার্থক্য, এখানে ছিল অ, এখানে শেষে হয়ে গেল ও। এই যে অটা ও হয়ে গেল, এই অ ও হওয়ার মধ্যে উচ্চারণের কি পার্থক্য হয়েছে? আমার মুখের দিকে দেখো এবং তোমাদের উত্তর দিতে হবে। অ ও, অ ও, অ ও, ও অ, ও অ। বলো তো কখন মুখটা একটু ফাঁকা হলো অপেক্ষাকৃত? দুটো উচ্চারণ যে আমরা করলাম, তুলনামূলকভাবে কখন মুখটা একটু ফাঁকা হলো? ও অ। অ উচ্চারণের সময়। হ্যাঁ, অ উচ্চারণের সময় মুখটা অপেক্ষাকৃত একটু ফাঁকা হলো, আর ও উচ্চারণের সময় মুখটা অপেক্ষাকৃত একটু চাপা হলো। এই যে দেখো, অ ও। বাকিরা বুঝতে পারছো? কি স্যার? হ্যাঁ, কে যেন অ্যান্সার করছে, কি নাম তোমার? মাহমুদ আক্তার আফরিন। মাহমুদার বাসা কোথায়? ফেনী? স্যার ঢাকাতে থাকি। ও, ঢাকা কোথায়? সাদ্দাম মার্কেট এদিকে। কোন মার্কেট? মানে আমাদের এখানে আমার কদমতলী থানা বলে আর কি, মানে জায়গাটার ও নাম সাদ্দাম মার্কেট। হ্যাঁ, বুঝতে পেরেছি, কদমতলী। হ্যাঁ, আমি ওদিকে যাই তো, খিলগাঁয়ে আমার পড়ানোর চেম্বার আছে। খিলগা। কোন কলেজে পড়ো তুমি? বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। ও বাহ, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। আমার সিরাজগঞ্জের ছেলেটা কই? সিরাজগঞ্জের ছেলে আছো? নাই মনে হয়। হ্যাঁ, বাকিরাও কথা বলো, তাহলে সবাই বুঝে নাও তোমরা সবাই আমাদের ছেলে। এখন সবাই কথা বললে তো সমস্যা হয়, সেই জন্য আর কি। তো এখন আমরা তাহলে আসি, এই পার্থক্যটা তোমাদের কানে ধরা পড়ে কিনা। অ ও, অ ও। তাহলে ও বলার সময় মুখটা অপেক্ষাকৃত একটু চাপা হয় ও বললে, আর অ বললে অপেক্ষাকৃত একটু ফাঁকা হয়। তার মানে এই যে অ ধ্বনি যখন অ উচ্চারিত হয়, এই যে অ, এটা হলো বিবৃত, বিবৃত। আর অ ধ্বনি যদি ও হয়ে যায়, তখন তাকে কি বলবো আমরা? সংবৃত। কার কোনো অবজেকশন আছে বলো তো দেখি? অন্য ছেলে মেয়েরা বলো। মাহমুদা তো বারবার বলছে। অন্য আর কে আছে দেখি তো? মারুফা আক্তার কে? আবিদ হাসান, রুবেল হোসেন, তাসনিম আক্তার, তানবীর, তাসিন। কথা বলো, তোমরা আছো নাকি জয়েন করে জি ঘুমাচ্ছ? স্যার। জি স্যার। হ্যাঁ, গুড। তাহলে আমি কি ঠিক লিখেছি কিনা বলো? অ ধ্বনি যখন অই থাকে তখন সে বিবৃত, আর অ ধ্বনি যখন ও হয়ে যায় তখন সে কি হয়? সংবৃত, মানে ও হয়ে যায়। বুঝেছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। কেউ না বুঝলে দয়া করে বলবে। তো স্টুডেন্ট, আমরা জেনে নিলাম, একই কথা আমি বারবার বলি, এটা আমার অভ্যাস, কারণ আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে যাক। কারণ তুমি যদি বোঝো, তাহলে সেই শিক্ষক সম্বন্ধে তোমার ধারণা ইতিবাচক হয়। আর না বুঝিয়ে মাথার উপর দিয়ে গেল, তাহলে কিন্তু কাজ হবে না। তখন সার হয়ে যায় ষাঁড়। ষাঁড় কি পড়ালো কিছুই বুঝলাম না। কিন্তু বুঝতে হবে, সময় নষ্ট করে ক্লাসে এসেছো, বোঝাটা খুবই জরুরি। তো আমরা জানলাম যে অধ্বনির উচ্চারণ দুই রকম, একটা সংবৃত আর একটা বিবৃত। তো অধ্বনি যখন সংবৃত হয় তখন সে কি থাকে? কি হয়? ও হয়। আর অধ্বনি যখন বিবৃত থাকে তখন সে অই থাকে। এই যে অ, এই যে দেখো,
তাহলে সে সংবৃত হলে, সে অ হলে বিবৃত, আর সে ও হলে সংবৃত। এই তো। তার মানে আমরা যে এখানে লিখলাম অতি, এই অতির উচ্চারণ করলাম অতি, এই যে অটা ও হয়ে গেল, তাহলে এটা কি উচ্চারিত হয়েছে, সংবৃত না বিবৃত বলো তো? বিবৃত স্যার। বিবৃত। বিবৃত হলে কি হয় বলো, তুমি বলো, যে স্যার বলেছো। সংবৃত উচ্চারণ হয়েছে। আচ্ছা, ওকে বলতে দাও, ওর ভুলটা ওকে ভাঙতে হবে। যে বিবৃত বলেছো বাপ, তুমি একটু খেয়াল করো তো, অটা কি উচ্চারিত হয়ে গেছে, ও। ও বলার সময় মুখ কি চাপা হয় না ফাঁকা হয়? ও, অ। বলো, যে উত্তর করেছিলে সে বলো, কথা বলো। ভয় নেই, তোমাদের তো শেখাতে এসেছি বাবা, একদম শূন্য থেকে শেখাচ্ছি, ভয় নেই, কথা বলো। কথা বলে না, কথা তো বলতে হবে, না বললে তো বোঝা যাবে না। স্টুডেন্ট, তো আমরা জানি যে অধ্বনি যখন অই থাকে তখন সে বিবৃত, আর অধ্বনি যখন ও হয়ে যায় তখন সে সংবৃত। ছেলেরা বলো এবার, তাহলে এই যে অতি আমরা লিখলাম অতি, উচ্চারণ করছি অতি, তাহলে এখানে সংবৃত হলো না বিবৃত হলো উচ্চারণ? ছেলেরা সংবৃত স্যার। হুম, সংবৃত, গুড। একই রকম আমরা যখন অন্যান্য শব্দ লিখবো আমরা নিজেরাই ধরতে পারবো যেটা সংবৃত হচ্ছে না বিবৃত হচ্ছে। এই যে কবিতা নিয়ে একটু আগে গান গাইলাম, এটা হলো ক, কিন্তু আমরা উচ্চারণ কি করি, কো, কবিতা। এখন এই যে কটা কো হয়ে গেল, তাহলে সংবৃত হলো না বিবৃত হলো বলো? সংবৃত হয়েছে। হ্যাঁ, অবশ্যই সংবৃত হয়েছে। ছেলেরা কি বলে? সংবৃত স্যার। হ্যাঁ হ্যাঁ, কারো কোনো সংশয় থাকলে জিজ্ঞেস করবে দয়া করে। আমি চাই যে তুমি একটা 10টা আলোচনা শোনার চাইতে একটা আলোচনা বোঝা উত্তম, লাইফ টাইমের জন্য। হ্যাঁ, এটা তোমাদের বুঝতে হবে যে না বুঝে সাপের মন্ত্র পড়ে, এটা আমাদের একটা রোগ হয়ে গেছে। মানে ছেলেরা মনে করে কি যে আমি বুঝি নেই, এটা বললে বোধহয় আমি খুব পিছিয়ে গেলাম, আমি দুর্বল হয়ে গেলাম। নো, জ্ঞানীরা অল্প বোঝে, মূর্খ সব বোঝে। এই জন্য না বুঝলে স্পষ্ট করে বলবে যে এটা আমি বুঝিনি, তাহলে আবার বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে জেনে নিলাম যে অধ্বনি 2 রকম উচ্চারণ হতে পারে, একটা হলো সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। এখন সংবৃত হলে অধ্বনি কি হয়ে যায়, ও হয়ে যায়, আর বিবৃত হলে কি হয়ে যায়, অধ্বনি অই থাকে। আমি দুটোই লিখে তোমাদের দেখাই একই জায়গায়। দেখো, এই যে একই শব্দ বারবার ঘুরাচ্ছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য, মানে এই উদাহরণটা বুঝতে সুবিধা হয়। অতি, আবার লিখলাম অচিন। এখন খেয়াল করো, এখানে কিন্তু অ ও হবে না, অই থেকে যাবে। এখানে কিন্তু অটা কি হবে না, ও হবে না, কি থেকে যাবে, অই থেকে যাবে। তাহলে এই যে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এখানে অটা ও হয়ে গেল, আর এখানে অটা অই থেকে গেল। তার মানে এটা হলো সংবৃত আর এটা হলো বিবৃত, কারণ এখানে অচিন উচ্চারিত হয় না, উচ্চারিত হয় অচিন। আর তোমার অতি উচ্চারিত হয় না, উচ্চারিত হয় অতি। অতিটা অতি হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম? কারো কোনো সংশয় থাকলে কথা বলবে। স্টুডেন্ট বলো বলো, কোনো সংশয়, ছেলেরা বলো। আমরা ধরে নিচ্ছি কোনো সংশয় নেই। তো আমরা যাই সামনে, আগাই এখন। দেখো, উচ্চারণ লেখার সময় একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। লেখো উচ্চারণ, তোমরা নোট নোট ডাউন করো। উচ্চারণ লেখার সময় ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত বা হস চিহ্ন দিতে হয়। ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত বা হস চিহ্ন দিতে হয়। উচ্চারণ লেখার সময় ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত দিতে হয়। উচ্চারণ লেখার সময় ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত চিহ্ন দিতে হয়। লিখেছো স্টুডেন্ট?
স্যার একটু বলেন আবার। হ্যাঁ, উচ্চারণ লেখার সময় ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত চিহ্ন দিতে হয়। এটা আমি লিখে দিই, ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত চিহ্ন দিতে হয়। এই চিহ্নের নাম হসন্ত বা হলন্ত বা হস চিহ্ন। ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষরের শেষে হলন্ত, হসন্ত বা হস চিহ্ন দিতে হয়। দিতে হয়। প্রিয় শিক্ষার্থী, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। গুড গুড। তাহলে আমরা এটা জেনে নিলাম। এখন আমরা আসি, এই যে ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হস চিহ্ন দেব, সেই ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরটা কি? এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। খুব সহজ করে এটা আমি বোঝাবো। বহু ছাত্র MA পাশ করেও এটা বোঝে না, ইভেন বাংলা MA পাশ করেও অনেকের মাথায় ঢোকে না। যেটা সহজ করে নিতে হয়, তাহলে খুব সহজে তুমি পেরে যাবে। অক্ষর কি, আর অক্ষরের না প্রকার ভেদে গেলে আমরা ব্যঞ্জনান্ত অক্ষর পাবো। ইংরেজিতে যাকে আমরা বলি সিলেবাল, বাংলায় তাকে বলা হয় অক্ষর। লেখো, অক্ষর। ইংরেজিতে যাকে সিলেবাল বলে, বাংলায় তাকে অক্ষর বলে। ইংরেজিতে যাকে আমরা সিলেবাল বলি, বাংলায় তাকে আমরা কি বলি? অক্ষর বলি। ইংরেজিতে যাকে আমরা সিলেবাল বলি, বাংলায় তাকে আমরা কি বলি? অক্ষর বলি। স্টুডেন্ট লিখেছো? তাহলে ইংরেজির সিলেবাল কি তোমাদের মনে আছে? মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল, নাকি ভুলে গেছো? একটু মনে করিয়ে দেই। ইংরেজি শব্দ এই যে CAT, ক্যাট। ক্যাট মানে বিড়াল, নাকি? তো এখন এই ক্যাট এর মধ্যে লেটার আছে কয়টি? 1 2 3টি। কিন্তু এখানে উচ্চারণের সময় কয়টি ইউনিট আছে? উচ্চারণের ইউনিট আছে এখানে একটি, ক্যাট। তাহলে শব্দের উচ্চারণের দিক থেকে এক একটি ইউনিটই এক একটি অক্ষর। অক্ষর সম্বন্ধে কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি যে এক একটি বর্ণই এক একটি অক্ষর, আসলে তা না। হ্যাঁ, বর্ণ শব্দে ব্যবহৃত হয়ে কখনো কখনো সে অক্ষরের মর্যাদা পেতে পারে, অক্ষর হতে পারে, কিন্তু বর্ণ মাত্রই অক্ষর নয়। অক্ষর হলো উচ্চারণের ইউনিট। একটি শব্দকে তুমি যে উচ্চারণ করবে, সেই উচ্চারণের যে ভাগগুলো, এক একটা অংশ, এক একটা পার্ট, সেটাই হচ্ছে এক একটি সিলেবাল, সেটাই হলো বাংলায় এক একটি অক্ষর। সুতরাং তোমরা লেখো, শব্দের যে অংশটুকু, শব্দের যে অংশটুকু, শব্দের যে অংশটুকু এক চেষ্টায়, এক চেষ্টায়, এক শ্বাসাঘাতে, শ্বাস আঘাত, এক শ্বাসাঘাতে বা এক ভাগে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলে। শব্দের যে অংশটুকু এক চেষ্টায় বা এক শ্বাসাঘাতে বা এক ভাগে উচ্চারিত হয়, তাকে কি বলে? অক্ষর বলে। লিখেছো স্টুডেন্ট? জি স্যার। গুড। তাহলে ইংরেজি জাস্ট সিলেবালের সঙ্গে এটাকে মিলিয়ে নাও। হ্যাঁ, যেমন ধরো আমরা এই যে বললাম যে ক্যাট, তাহলে এখানে কয়টি অক্ষর আছে? একটি অক্ষর। সিলেবাল আছে একটি, ক্যাট, তাই না? তো এখন আরেকটা শব্দে তোমরা এখন চলে যাও। এই যে তোমরা স্টুডেন্ট, স্টুডেন্ট,
তাহলে এখানে কয়টি ইউনিট আছে বলো তো দেখি, নিজেরাই একটু বের করো তো দেখি, কয়টি স্যার সিলেবাল আছে? দুইটা দুইটা, একটি স্টু আর একটি ডেন্ট। টু সিলেবাল, দ্যাট মিনস টু অক্ষর ইন দিস ওয়ার্ড। ফার্স্ট অক্ষর স্টু, লাস্ট অক্ষর ডেন্ট, স্টুডেন্ট। এখন তুমি যদি মনে করো যে না আমি এটাকে তিনটে বানাবো, স্টুডেন্টো, তাহলে হবে, কিন্তু লোকে পাগল বলবে। এই জন্য উচ্চারণ এর সময় তুমি ভাগ করবে, জাস্ট যত ছোট ভাগ করা যায় তত ভাগ করবে, ভাগ করে করে একটা করে ইউনিট, একটা করে চেষ্টায়, একটা করে ধাক্কায় উচ্চারিত হয়, তাহলে সেটাকেই আমরা বলবো বাংলায় একটি অক্ষর। এই যে বাংলা, এখন বাংলাকে তুমি উচ্চারণ করো, দেখো তো কয়বার লাগে, কয় চেষ্টা লাগে, কয়টি ইউনিট আছে, কয়টি স্টেপ নিতে হয়, কয়টি পদক্ষেপ ফেলতে হয় আমাদের, কয়টি ধাক্কা দিতে হয়, কয়টি? দুইটি। এখন কেউ যদি বলে স্যার আমি দ্রুত বলবো বাংলা, তো দ্রুতই বলো, কিন্তু দুটো প্যাচ ওর মধ্যে থেকেই যায়, দুটো ইউনিটকে তো একটা এক করা যায় না। 10 টাকার নোট 10টা হলে 100 টাকা, 100 টাকার নোট একটা হলে 100 টাকা। এখন তুমি যদি বলো নোট তো একটা, উচ্চারণ আমি দ্রুত করব, হবে না। যে আমি বলে দিলাম বাংলা, যতই বাংলা বলো, বাংলা বলো, কিন্তু ওর মধ্যে বাংলা, বাংলা দুটো ইউনিট থেকেই যায়। এই দুটো ইউনিটকে জোড়া দেওয়ার দাগ কখনো মেশে না। সেজন্য বাংলা, এখানে দুটি অক্ষর আছে আমাদের, এই দুটি অক্ষর আমাদের চিনতে হবে। যদি না চিনি আমরা উচ্চারণ কিয়ামতের পরের দিন পর্যন্ত পারবো না। এখন স্টুডেন্ট, এভাবে আমরা অক্ষরগুলোকে চিনে ফেলবো। এখন তোমরাই বলো তো, আমরা পড়ছি বাংলা ব্যাকরণ, তাই না? তাহলে ব্যাকরণে কয়টি অক্ষর আছে? স্যার তিনটা হ্যাঁ, তিনটি। ব্যা, তিনটি। গুড, ব্যাকরণ তিনটি অক্ষর। ব্যাকরণ কয়টি অক্ষর? তিনটি অক্ষর ব্যাকরণের মধ্যে আছে। ব্যাকরণের কোন অধ্যায় পড়ছি আমরা? উচ্চারণ। তাহলে দেখো দেখি উচ্চারণে কয়টি অক্ষর আছে? স্যার তিনটাই। হ্যাঁ, উচ্চারণ তিনটি অক্ষর। যার মনে সংশয় হয় সেই কথা বলবে, তাহলে তোমাকে উচ্চারণ করতে দিলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এটা তো এমনই হচ্ছে, উচ্চারণ। এই জন্য মনের মধ্যে খটকা থাকলে সেটা আটকিয়ে রাখবে না। যার মনে খটকা তাকে সহজে শেখানো যায়, তখন ওই জায়গায় টাচ করলে সে বুঝে যায়। তাহলে উচ্চারণের মধ্যে আমাদের সিলেবাল বা ইউনিট বা অক্ষর আছে তিনটি, উচ্চারণ। তোমরা যে ক্লাস করছো এই প্রতিষ্ঠানের নাম কি? উদ্দীপক। তাহলে উদ্দীপকে কয়টি সিলেবাল? তিনটি স্যার। তিনটি। হ্যাঁ, তিনটি। উদ্দীপক, তিনটি সিলেবাল। তোমরা নিজেদের নামের অক্ষরই এখন নিজেরা খুঁজে পাবে। যেমন এই যে মাহমুদার নাম আমার মনে আছে, তাহলে মাহমুদা নামে কয়টি অক্ষর? তিনটি। হ্যাঁ, মাহমুদা, তিনটি অক্ষর আছে এখানে, তাই না? তারপরে আমাদের তাসিন আছে একজন, তাসিনের নামে কয়টি অক্ষর? দুইটি। দুইটি। তা ছিন, তা ছিন দুটি অক্ষর। এভাবে আমাদের অক্ষর চিনতে হবে। এখন এই অক্ষরের মধ্যে আমরা বলেছি স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত। অক্ষর প্রধানত দুই প্রকার, একটি স্বরান্ত অক্ষর আর একটা হলো ব্যঞ্জনান্ত বা বদ্ধাক্ষর। এখন এই স্বরান্ত ব্যঞ্জনান্ত অক্ষর আমরা কি করে চিনব? লেখো স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষর, স্বরান্ত অক্ষর। স্টুডেন্ট লিখেছো স্বরান্ত অক্ষর? লেখো যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে বা উচ্চারিত হয় তাকে স্বরান্ত অক্ষর বলে। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে বা উচ্চারিত হয় তাকে স্বরান্ত অক্ষর বলে। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে বা উচ্চারিত হয় তাকে স্বরান্ত অক্ষর বলে। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে বা উচ্চারিত হয় তাকে স্বরান্ত অক্ষর বলে। এবার লেখো ব্যঞ্জনান্ত অক্ষর।
ব্যঞ্জনান্ত অক্ষর, যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে না বা উচ্চারিত হয় না। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে না বা কি উচ্চারিত হয় না তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বলে। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে না বা উচ্চারিত হয় না। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে না বা উচ্চারিত হয় না তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বলে। লিখেছো তোমরা? জি স্যার। হ্যাঁ স্টুডেন্ট, আমি তাহলে এখন প্র্যাকটিক্যালি তোমাদের একটি শব্দ দেখাই, লিখতে হবে না, এইবার মনোযোগ দিয়ে আমার কাছ থেকে বুঝে নাও। এই যে আমরা পড়ছি বাংলা, তো বাংলা শব্দকে নিয়ে আমরা কারবার শুরু করি। বাংলাকে উচ্চারণ লিখব, উচ্চারণ লিখতে গেলে অনস্বর থাকলে সেটা উ হয়ে যায়। এই যে বাং লা। এখন তোমরা কথা বলো, লিখতে হবে না, আগে বোঝো, বোঝাটাই আসল। তুমি যদি বিষয়টা বোঝো, তুমি একা একাই অনেক কিছু পড়ে শিখতে পারবে। আর যদি না বুঝে এত বড় বড় শীট, নোট, সাজেশন কিয়ামতের পরের দিন পর্যন্ত কাজ হবে না। বোঝাটাই আসল কথা। স্টুডেন্ট, তাহলে বাংলা এর মধ্যে আমরা কয়টি ইউনিট পেয়েছি বলো তো দেখি? 2টি। তিনটা, দুইটি। সরি দুইটা। হ্যাঁ দুইটা। একটা হচ্ছে আমি বোঝার সুবিধার জন্য ভাগ করে ফেললাম, একটা হলো বাং আর একটা হচ্ছে লা। দুটি অক্ষর আমরা পেলাম। এখন এখানে কোন অক্ষরটি স্বরান্ত, কোন অক্ষরটি ব্যঞ্জনান্ত? ব্যঞ্জনান্ত হলে হর্ষন্ত দিতে হবে, স্বরান্ত হলে হবে না। তো আমি একটু বোঝাই, তোমরা বুঝে নাও। প্রথম অক্ষরটা হচ্ছে বাং, পরের অক্ষরটা হচ্ছে লা। এই যে লা, লা এর শেষে কি আছে বলো তো দেখি? আকার। আকার মানে কি? স্বরধ্বনি। তাহলে এই অক্ষরের শেষে কিন্তু স্বরধ্বনি রয়ে গেছে, লা আ, স্বরধ্বনি রয়ে গেছে। কিন্তু তুমি উচ্চারণ করো বাং, অক্ষরটা হলো বাং। এখন এই উঁর পরে কোনো স্বরধ্বনি আছে অথবা উচ্চারিত হচ্ছে কিনা বোঝার চেষ্টা করো। লায়ের সঙ্গে যেমন আ, লা, তাহলে এখানে বাং, উঁর সঙ্গে কোনো স্বরধ্বনি আছে অথবা উচ্চারিত হচ্ছে? হচ্ছে না। না স্যার। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারো যে এইখানেও তো এই যে বয়ের সঙ্গে আকার আছে, বয়ের সঙ্গে আকার আছে, বয় আকারে বা, কিন্তু এই বা কোনো অক্ষর হতে পারে নাই। বুঝে নাও, যত রকমের তোমাদের প্রশ্ন থাকতে পারে। বয়ের সঙ্গে আকার আছে, যে কেউ বলতে পারে স্যার এখানে তো আকার আছে, তাহলে এটাও তো স্বরান্ত অক্ষর, তাই না? কিন্তু স্বরান্ত অক্ষর নয়, কারণ এখানে বা, এই বা পর্যন্ত কোনো অক্ষর হয় নাই। অক্ষর হয়েছে এই পুরোটা মিলিয়ে, যে এতটুকু মিলিয়ে, এই পুরোটুকুর শেষে এখন তোমাকে দেখতে হবে, পুরো অক্ষরের শেষে। পুরো অক্ষর হচ্ছে বাং। এই বাং এর পরে কোনো স্বরধ্বনি নেই বা উচ্চারিত হয়নি, সুতরাং এটাকে আমাদের উচ্চারণ এর নিয়মে আমরা এই অক্ষরকে বলবো হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। আমি আবার লিখে দেখাচ্ছি, আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তাহলে এই যে বাং লা, লাটা স্বরান্ত অক্ষর, বাং ব্যঞ্জনান্ত অক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষরের নিচে এই হসন্ত চিহ্ন দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা না দিলে নম্বর রসগোল্লা। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এই একটা দাগ হসন্ত না দিলে এমন কি হবে? একটা দাড়ি কমা না দিলে কি হয়? বাক্য আরেকটার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক তেমনি তুমি যদি এখানে হসন্ত চিহ্ন না দাও, তাহলে একজন যদি উচ্চারণ করে বাঙ্গলা বা বাংলা, তুমি তো তাকে বাধা দিতে পারবে না। আর তুমি এখানে হসন্ত দিয়ে ক্লিয়ার করে দিয়েছো যে না, এখানে তোমাকে আলাদা করে উচ্চারণ করা যাবে না, এই দুটো কম্প্যাক্ট হবে বাং লা। আমি কি বোঝাতে পারলাম? আরো একটা শব্দ লিখি তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমরা ক্লিয়ার হতে পারো। কল্পনা, এটাকে আমরা কি উচ্চারণ করি? এই যে বোঝো, এখন লিখতে হবে না, পরে লিখো, লেখার চাইতে বোঝা উত্তম। আমরা উচ্চারণ করি কল্পনা। বলো দেখি কল্পনার মধ্যে কয়টি অক্ষর আছে? 3টা স্যার। 3টি। হ্যাঁ, 3টি অক্ষর আছে। এখন এই 3টি অক্ষরের মধ্যে প্রথম অক্ষরটি হচ্ছে কল, দ্বিতীয় অক্ষরটি হলো পো, তৃতীয় অক্ষরটি হচ্ছে না। অক্ষর দেখতে হবে,
এট দ্য এন্ডিং পয়েন্ট অফ দ্য অক্ষর স্বরধ্বনি আছে কিনা। আগে থেকে লাভ নাই, কারণ ওই যেটুকু মিলে অক্ষর ওইটুকুর শেষে দেখতে হবে যে স্বরধ্বনি আছে কিনা বা উচ্চারিত হয় কিনা। এখন তোমরা দেখো কল, পো, না। এবার তোমরা খোঁজার চেষ্টা করো কোনটা স্বরান্ত অক্ষর আর কোনটা ব্যঞ্জনান্ত অক্ষর। স্যার কল ব্যঞ্জনান্ত, পোডাও স্বরান্ত আর নাডাও স্বরান্ত। হ্যাঁ, কারো কোনো সংশয় আছে? না স্যার। না স্যার, বুঝছি। মেয়েরা বলো, সংশয় আছে? না স্যার। হ্যাঁ, এখানে পো, ও, না, আ, কিন্তু কল, এখানে তোমাকে থামতে হবে, এই জন্য হসন্ত চিহ্ন দিয়ে দিলাম। তাহলে উচ্চারণ হয়ে গেল কল, পো, না। এই যে হসন্ত চিহ্ন, এই হসন্ত চিহ্ন এত গুরুত্বপূর্ণ। ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে আমরা এই হসন্ত চিহ্নটা দিয়ে দেব। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। গুড। আচ্ছা, আরেকটা শব্দ লিখি আমি। এই যে চলন্ত, কি হবে উচ্চারণ? চ, লন, তো। এখানে ছিল ল, উচ্চারণ হয়ে যাবে লো, কারণ এখানে অটা ও হবে। অটা যে ও হবে সেটা আমরা কিন্তু নিয়ম তোমাদের পড়াবো, আমরা অত দূরে এখনো যাইনি যে অ কখন ও হয়ে যায়, তাই না? এখানে যদি শুধু ল থাকতো তাহলে হতো চ লন্ত, কিন্তু চ লন্ত আমরা বলি না, বলি চলন্ত। সুতরাং চ লো, লয়কার দিয়ে দিলাম। এখন এই যে চলন্ত, এখানে কয়টি অক্ষর আছে বলো দেখি? 3টি। 3টি। কি কি? হ্যাঁ, কি কি? চ, লো। লোম তো। গুড, চ লোন তো। এবার মেয়েরা বলো কোনটি স্বরান্ত অক্ষর কোনটি ব্যঞ্জনান্ত অক্ষর? তিনটি অক্ষর, চ, লোন, তো। তাহলে চ একটি অক্ষর, লোন আর একটি অক্ষর, তো আর একটি অক্ষর। এখন তোমাকে বের করতে হবে কোনটি স্বরান্ত আর কোনটি ব্যঞ্জনান্ত। মেয়েরা ট্রাই করো। স্যার চ ব্যঞ্জনান্ত, আর লোন ব্যঞ্জনান্ত, হুম, আর তো স্বরান্ত। গুড। তো স্বরান্ত ঠিক আছে, লোন ব্যঞ্জনান্ত, তাহলে হসন্ত দিয়ে দিলাম। ব্যঞ্জনান্তর নিচে হসন্ত দিতে হবে, তা না হলে কেউ যদি উচ্চারণ করে চ লোনতো, কিন্তু লোনতো নয়। তো মনে হয় স্বরন্ত। না, কে ওয়েট ওয়েট, ধৈর্য ধরো, আমি ওর কাছ থেকেই বের করব। 10 জন। আচ্ছা, উত্তর দিয়েছিলে কে? মাহমুদা? জি স্যার। গুড। তাও মাহমুদা একটু খেয়াল করো, প্রথম অক্ষরটা কি আমাদের? চ, তাই না? ব্যঞ্জনান্ত অক্ষরের নিচে কি দিতে হয়? হসন্ত। তাহলে চয়ের নিচে যদি হসন্ত দেয়, এখন কি উচ্চারণ করবে? মনে ফেসবুক লাইভে সব জয়েন করেছে। আমি কি বোঝাতে পারলাম? এই যে দেখো মাইক অন করে গল্প করে, এই জন্যই তো আমরা মিউট করি। মাহমুদা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, গুড। তাহলে ব্যঞ্জনান্ত অক্ষরের নিচে হসন্ত দিতে হয়, তাই না? তো চয়ের নিচে আমরা হসন্ত দিলাম, তো এখন চ তাহলে কি উচ্চারিত হবে? উচ্চারিত হবে না, তার মানে চর ব্যঞ্জনান্ত অক্ষর নয়, চ অ হচ্ছে, এটা স্বরান্ত অক্ষর। জি স্যার, বুঝছি এখন। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এই যে যার যে জায়গায় খটকা লাগবে, তোমরা মনে করো কি যে বললে বোধহয় আমি মানে পিছনে পড়ে গেলাম, আসলে তা না। খটকা লাগলে ওই জায়গায় টাচ করতে হয়, তাহলে ক্লিয়ার হয়ে যায়। চ, এটা স্বরান্ত অক্ষর। এই যে দেখো আমি লিখি এখন আর একটা শব্দ, সেটা হলো কত। আমরা উচ্চারণ করি কি? ক তো, তো উচ্চারণ করি। এখানে কয়টি অক্ষর আছে বলো তো দেখি? 2টি। দুইটি দুইটি। অক্ষর, একটা হলো ক আর একটা হলো তো। তো এর সঙ্গে তো ও আছেই, কাজে এটা স্বরান্ত অক্ষর। কিন্তু ক, ক, অ, তাহলে এটাও স্বরান্ত অক্ষর। স্বরান্ত অক্ষরের বৈশিষ্ট্য ওখানে থেমে যায়, ব্রেক দেয়, ওখানে ব্রেক করে থামতে হবে। তাহলে এখানে ক তো, তাহলে কিন্তু ক আলাদা করে উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, ক কেও আমরা ব্যঞ্জনান্ত বানাতে পারবো, দেখো তারও কৌশল আছে। আমি সামনে একটা স বসিয়ে দিলাম, এইবার কি উচ্চারণ হলো বলো তো দেখি? শক্ত।
হ্যাঁ, শক্ত। এখানে কয়টি অক্ষর পাওয়া গেল? দুটি। দুটি। শক্ত, দুটি অক্ষর, শক্ত, তাই না? এখন দেখো, তো স্বরান্ত থেকে গেল, কিন্তু এখন পুরোটা অক্ষর কি? শক। এখন এইটুকু মিলে পুরোটা অক্ষর। এখন ক কিন্তু আর একা অক্ষর নয়। যখন ছিল ক তো, তখন ক আলাদা ছিল, ক তো, ক তো, ক একটা আলাদা ইউনিট ছিল, আলাদা পার্ট ছিল। কিন্তু যখন আমরা লিখলাম শক্ত, তখন ক কিন্তু আলাদা নয়, ক এখন কার সঙ্গে যুক্ত হয়েছে? তালব্য শ এর সাথে। এইবার শক্ত, তো স্বরান্ত, কিন্তু শককে আমরা এখন কি বলবো? ব্যঞ্জনান্ত। গুড, এইবার সে ব্যঞ্জনান্ত হয়ে গেল। তাহলে স্বরান্ত ব্যঞ্জনান্ত বুঝতে পারছো? তার ব্যবহারের উপরে, তাকে আমরা কিভাবে উচ্চারণ করছি তার উপরে সে নির্ভর করবে। এই যে ক এখানে স্বরান্ত, কিন্তু এখানে ক ব্যঞ্জনান্ত। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কে বোঝনি বলো, তার জন্য আবার বলবো। ক্লাসে কেউ একজন না বুঝলে তার জন্য আমি আবার বলবো, কোনো সংশয় নেই বাবা। আমি চাই যে তোমরা মেধাবী হয়ে ওঠো। দেখো, ভালো ছাত্র হতে গেলে একটু জাস্ট চেষ্টা থাকতে হয়। তোমাকে ফেসবুকও বন্ধ করার দরকার নাই, খেলাধুলা বন্ধ করার দরকার নাই, আড্ডাও বন্ধ করার দরকার নাই। আমার সে আড্ডাবাজ লোক জগতে কমই আছে। কিন্তু মনে রাখতে হবে যে আড্ডার ফাঁকে ফাঁকে অন্য একটা সময় তোমাকে পড়তে হবে। এখন আমাদের ছাত্রদের কারবার কি, যে আড্ডা দিতে দিতে এমন অভ্যস্ত হয়ে যায় ফেসবুক টিপতে টিপতে, পড়তে আর বসে না। তাহলে তো হবে না। আমি একটা সময় বের করে 1 ঘন্টা আড্ডা দিলাম, কিন্তু বাকি সময় তো আমাকে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নাই। না পড়ে পৃথিবীতে কেউ ভালো হতে পারে নাই, পণ্ডিত হতে পারে নাই। আমরা আড্ডা দিয়েছি, রাত 12টার পর্যন্ত আড্ডা দিয়েছি, কিন্তু রাত 12টায় গিয়ে আবার ভোর 5টা পর্যন্ত পড়েছি। কোনোদিন সকালবেলা পর্যন্ত পড়েছি। একটা মজার বই নিয়ে পড়তে বসেছি, ভালো লেগে গেছে, কাহিনী শেষ হচ্ছে না, সকাল হয়ে গেছে। তো এই উভয় রকমের অভ্যাস তোমাদের রাখতে হবে। আর এই যে ক্লাসে এখন থেকে যারা শুনছো, তারা কিন্তু এগিয়ে যাচ্ছ। আমি তো তোমাদের উচ্চারণের সব কিছু হয়তো আজকে ক্লাসে পড়ালাম না, কিন্তু মৌলিক ধারণাটা কিন্তু দিয়ে দিলাম। উচ্চারণটা কি, কি করে লিখতে হবে, সেই কৌশল কিন্তু তুমি এখন তুমি একা একা পড়লেই অনেক কিছু তুমি পেরে যাবে। কিন্তু আমাদের পোলাপানদের অভ্যাস, আসবে না পরীক্ষার আগে দৌড় মেরে এসে, ও স্যার আর তো হচ্ছে না স্যার, একটা কোর্স করায় দেন স্যার, স্যার সে একটু টেকনিক নাই স্যার, ছন্দ নাই। এই ছাগল পাগল, ছন্দ হলো ক্লাসে ছাত্র ধরার মন্ত্র। আমি কবিতা লিখি, ছন্দ আমার চেয়ে ভালো আর কে বানাবে? ছন্দ দিয়ে চটকদার কিছু বিজ্ঞাপন দেওয়া যায়, ডিটেলস গভীর বিষয় কি ছন্দ দিয়ে শেখা যায়? উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, এটা লিখেছিলেন আমাদের কবি শামসুর রহমান। শামসুর রহমানের একটা কবিতার বই, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। তা আমরা সেই উদ্ভট চিন্তা চেতনা নিয়ে থাকি। যারা উদ্ভট চিন্তা নিয়ে থাকে তারা কখনোই ভালো কিছু করবে না। যারা নিজেকে ভালো জায়গায় দেখতে চায়, আগামীতে মেডিকেলে, বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তারা এই শুরু থেকেই সতর্ক থাকে। একটু একটু করে পড়ো। দেখো, আমরা ফ্রি ক্লাস দিয়ে রেখেছি, ছাত্র 10 জন, 12 জন, 14 জন, তা আর কি দিবা? এখন বলবা যে হ্যাঁ ক্লাস ভালো হচ্ছে না, আর কি ভালো ক্লাস নেবে? 56 বছর চৌকিদারি করি, 18 বছর কলেজে পড়াই, নরডেম কলেজেই 10-12 বছর, বিসিএস কোচিং এ সারা দেশে পড়াইলাম, তো তোমরা আর কি ভালো চাও? এটা আসলে আমাদের মানসিক সমস্যা। পড়াশোনা আমরা করতে চাই না। এখন যদি আমি স্টুডিওতে একটা গানের কনসার্ট বসাই, তাহলে দেখো নে 2-1000 ছাত্র জয়েন করবে নাকি? যদি কোনো সুন্দরী গায়িকা গান গায়, তাহলে তো কথাই নেই, দেখা যাবে জুমই হ্যাক হয়ে যাবে মানুষের ভিড়ে। এই টেন্ডেন্সি আমাদের দূর করতে হবে। পড়াশোনার বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে, সারাদিন রাত তোমাকে পড়তে বলছি না, নির্দিষ্ট সময়ে পড়তে হবে। স্টুডেন্ট, তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা এই যে এখানে ছিল ক, ত, ত, তটাকে তো বানিয়ে দিলাম, অর্থাৎ অটাকে ও বানিয়ে দিলাম। এই পরিবর্তনগুলো হওয়ার নিয়ম আছে, নিয়ম ছাড়া কিছুই হয় না। বাবা ভান্ডারী, লাইন ছাড়া চলে না গাড়ি। সেই নিয়মগুলো আমি তোমাদের আগামী ক্লাসে পড়াবো। এক ক্লাসে সব এই উচ্চারণ অনেক বড় অধ্যায়, এটা 1.5 মাস ধরে 2 মাস ধরে পড়ালে উচ্চারণ শেষ হবে না। কিন্তু আমি তোমাদের বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে তোমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারো। এখন এই যে অধ্বনি কখন ও হয়, কখন অধ্বনি ও হয় না, এই উচ্চারণের নিয়মগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আর শীটটা তোমাদের আজকে ওই জন্য দেওয়া হবে না, কারণ ওই শীটের মধ্যে ওই নিয়মগুলো, আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নেই।
আমি শীট সাধারণত পরে দেই, কারণ আগে দিলে ছেলে মেয়েদের বোঝার টেন্ডেন্সিটা কমে যায়। তো তাহলে আজকের আলোচনার বিষয় আমি আলোচনার শেষের দিকে নিয়ে এসেছি। আজকের আলোচনার বিষয় হলো আমাদের কি? উচ্চারণ। উচ্চারণটা কি প্রথম থেকে কিন্তু তোমাদের বুঝিয়েছি যে উচ্চারণ হচ্ছে আমাদের পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের 1 নম্বর কোশ্চেন। সেই কোশ্চেনটায় কি থাকবে? ক নম্বরে একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, আর খ নম্বরে কি থাকবে? কিছু শব্দ দেয়া থাকবে, সেই শব্দগুলোর উচ্চারণ আমাকে লিখতে হবে। সেই উচ্চারণ লেখাটার প্রতি আমরা বেশি গুরুত্ব দেব। সূত্র আমরা জানবো, সূত্র না জানলে উচ্চারণ কি হবে সেটা তো আমরা জানবো না, তাই না? সেই কারণে আমরা সূত্র জানবো। তো আমরা মূল বিষয়টা বুঝলাম যে একটি শব্দ দেয়া থাকবে 7টি, 7-এর মধ্যে 5টি শব্দ আমরা উচ্চারণ লিখবো। কি করে লিখবো? প্রদত্ত শব্দ, তারপরে একটা দাগ দিলাম উচ্চারণ, শব্দের নিচে প্রদত্ত শব্দের নিচে শব্দ বসালাম, একটা দাগ দিয়ে বা হাইফেন দিয়ে ব্র্যাকেটের মধ্যে উচ্চারণটা লিখতে হয়। উচ্চারণ সবসময় ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। লিখে তোমাদের দেখালাম। এই প্রক্রিয়াটা হলো আমাদের পরীক্ষার খাতায় করতে হবে। আর সেই উচ্চারণটার মূল কথাগুলো কিন্তু তোমাদের আমি বলেছি যে উচ্চারণে প্রধানত মৌলিক কিছু নিয়ম থাকে। দীর্ঘই থাকলে সেটা রস্বই হয়ে যায়, দীর্ঘ থাকলে রস্বও হয়, মূর্ধন্য ন থাকলে দন্ত ন হয়। এগুলো কিন্তু আমরা লিখে দিয়েছি, সেগুলো তোমরা আর একবার বাসায় দেখে নেবে। এখন আগামী ক্লাসে আমি এখান থেকে গুরুত্বপূর্ণ যে অংশটুকু পড়াবো সেটা হলো যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন মানে দুটো ব্যঞ্জন বর্ণ বা 3টি ব্যঞ্জন বর্ণ একসঙ্গে যুক্ত হয়, হয়ে তারা ভিন্ন রকমের একটা উচ্চারণ তৈরি করে। যেমন এই যে বিজ্ঞানের কথা বললাম তোমাদের, বয়সিকারে বি, বর্গীয় জ ইয় আকার। এখন জ ইয় যদি উচ্চারণ করি তাহলে তো উচ্চারণ হবে বীজ আন, কিন্তু বীজ আন তো নয়, বিজ্ঞান। তার মানে জ ইয় এখানে গয়ের মতো উচ্চারিত হয়ে গেল। এই যে পার্থক্যগুলো হয়, এই পার্থক্যগুলো আমি তোমাদের বোঝাবো, কারণ এই পার্থক্যগুলো কিন্তু মজার। এই যে দেখো, এরকমের একটি মজার একটা যুক্ত ব্যঞ্জন তোমাদের দেখাই, আশা করি ভালো লাগবে। এরকমের লেখ রে বাবা, এরকমের একটা যুক্ত ব্যঞ্জন আছে। তোমরা কেউ বলতে পারো এর মধ্যে কি কি বর্ণ আছে? মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। গুড। এর মধ্যে আছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। এটা কিন্তু অনুমান করাই কঠিন, কারণ এখানে এরকম প্যাস আমরা মনে করি মূর্ধন্য স ইয় বা উয়া এরকম কিছু একটা। আসলে এর মধ্যে আছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। এটা কি উচ্চারণ হয়? এটা আবার উচ্চারণ হয়ে যায় তালব্য স এবং দন্ত ন। যেমন এই যে আমরা যখন কৃষ্ণ শব্দ লিখবো, পূজা হয়ে গেল কয়েকদিন আগেই, কৃষ্ণ, এখন উচ্চারণ হবে কৃষ, এই মূর্ধন্য স তালব্য স হয়ে যাবে, আর মূর্ধন্য ন দন্ত ন হয়ে এই যে ওকার হয়ে যাবে, কৃষ্ণ। কৃষ ব্যঞ্জনান্ত, ন স্বরান্ত, কৃষ্ণ। এই যে যুক্ত ব্যঞ্জনটা ইম্পর্টেন্ট বিষয়, এটা কিন্তু আমাদের এই যুক্ত ব্যঞ্জনগুলো না জানলে আমরা উচ্চারণ কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাব। সেজন্য যুক্ত ব্যঞ্জনের একটু আলোচনা দেব, দিয়ে তারপরে অধ্বনি কখন ও হয়, কখন ও হয় না। অ কিন্তু সবসময় ও হয় না। যেমন অলিখিত, এখানে কিন্তু ও হবে না, তাহলে তো হয়ে যেত ও লিখিত। এখানে অই থাকে, তাই না? আবার অধ্যাপক, অধ্যাপক কিন্তু হয় না, অধ্যাপক, এখানে ও হয়ে যায়। তো অধ্বনিটা কখন অ থাকে আর কখন ও হয়ে যায়, এই সূত্র আছে, এই নিয়ম আছে, এই নিয়মগুলো তোমাদের পড়াবো ইনশাআল্লাহ। তো বলো, আজকে যেটুকু আলোচনা করলাম এখান থেকে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? স্যার বাংলা ফার্স্ট পেপারের একটা কোশ্চেন জানার ছিল। হ্যাঁ অবশ্যই, বলো। স্যার এই বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, হ্যাঁ হ্যাঁ ওইটাতে যে বলো। হচ্ছে মানে সংবাদ প্রভাকর যে আছে, ওইটা একটা বইয়ে দেখলাম সংবাদ প্রভাকর আছে, আর হ্যাঁ নতুন হ্যাঁ বই আছে হচ্ছে সংবাদ প্রভাকর। হ্যাঁ, ওটা মূল বানান সংবাদ, স ময় বয় আকার আর দ, কিন্তু ওইটা আগের যুগে লেখা হতো, এখন ওটাকে অনুসার দিয়ে লেখা হয় আধুনিক নিয়মে। ওকে স্যার। আর কোনো প্রশ্ন? তোমরা পড়বে। দেখো, একজন শিক্ষার্থী কখনোই ভালো করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজে না পড়ে। আমাদের নটরডেম কলেজ কেন এত বিখ্যাত জানো? এই যে তোমাদের কলেজগুলোতে তোমরা ক্লাস করছো, আমাদের কলেজে কিন্তু একটা টিউটোরিয়াল পরীক্ষা অলরেডি হয়ে গেছে বন্ধের আগে। ফার্স্ট পেপারের 2টো চ্যাপ্টার মিলিয়ে একটা, বাংলার কথা বলি, অপরিচিতা এবং 18 বছর বয়স, এই দুটোর উপরে একটা পরীক্ষা হয়ে গেছে। এই যে পরীক্ষা যে হয়, পরীক্ষার আগে আমরা ক্লাসে কমপ্লিট করি, তখন ছেলেরা বাধ্য হয়ে গিয়ে রাত জেগে জেগে পড়ে, তখনই কিন্তু তারা এই পাঠের এই চ্যাপ্টারের ভেতরে ঢুকে পড়ে এবং এই চ্যাপ্টারের মূল বিষয়টা তাদের মাথার মধ্যে তারা নিয়ে নেয়।
আর সকল কলেজে দেখবে কোনো খবর নেই। তো সেই জন্য একজন শিক্ষার্থী যতক্ষণ নিজে না টেবিলে বসে ততক্ষণ কিন্তু সে ভালো ছাত্র হতে পারে না। এই যে তোমাদের পড়াচ্ছি, তোমরা পরবর্তীতে একটু সময় বের করে আড্ডা দাও, টিভি দেখো, সমস্যা নেই, কিন্তু একটা সময় 9টায় হোক, 10টায় হোক, 11টায় হোক, টেবিলে বসে একান্ত ভাবে আজকে যেটুকু পড়ালাম একটু চেক করো যে স্যার কি পড়ালো। তুমি বুঝলেও আবার চেক করো, তাহলে হবে কি তোমার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে, তাহলে তুমি আর ভুলবে না। কিন্তু আমাদের অভ্যাসটা এটা নাই, টেবিলে বসার অভ্যাস কম, দম বন্ধ হয়ে আসে, তাই না? এই অভ্যাসগুলো বদলাতে হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আর কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকে শেষ করব। এনিবডি, এনি কোশ্চেন? আর একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, ওই মাত্রাবৃত্ত একটু বুঝাই দিতেন। ও সুন্দর, হ্যাঁ, মাত্রাবৃত্ত স্বরবৃত্ত, এটা বাবা তো বোঝানো সম্ভব না, একটু ধারণা দেই। এই যে আজকেই তোমাকে পড়ালাম অক্ষর, তাই না? দেখো জি স্যার। একটা অক্ষর কিন্তু পড়িয়েছিলাম, ওইটা দিয়ে একটু ধারণা দেই, সেটা হলো বাংলা। তো বাংলার উচ্চারণ আমরা কি লিখেছিলাম? বাংলা। উচ্চারণে না যাই, আমি শব্দের মধ্যেই থাকি। তো শব্দে থাকলে যেটা হবে সেটা হলো, বাংলার মধ্যে কয়টি অক্ষর আছে বলো তো দেখি? 2টি অক্ষর, একটা হচ্ছে বাং আর একটা হলো লা। কোনটা স্বরান্ত অক্ষর বলো তো? স্যার বাং লা স্বরান্ত স্বরান্ত। অক্ষর। বাং স্বরান্ত অক্ষর। লা স্বরান্ত লা অক্ষর, স্বরান্ত। বর্ণ হচ্ছে না ব্যঞ্জন। স্যার। হ্যাঁ মাহমুদা, তুমি খেয়াল করো, বাং স্বরান্ত নয়, বাং থেমে যায়, একটা ইউনিট বাং। এই বাংয়ের পরে বাঙা, বাঙা, বাঙে, বাঙি, কোনো স্বরধ্বনি নাই, অতএব এটা ব্যঞ্জনান্ত অক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষরকে ছন্দের ক্ষেত্রে, এটা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে না, ছন্দের ক্ষেত্রে ব্যঞ্জনান্ত অক্ষরকে এভাবে চিহ্নিত করা হয়, আর স্বরান্ত অক্ষরকে এভাবে চিহ্নিত করা হয়। আর এর উপরে একটা দাগ দেই, এটাকে বলা হয় মাত্রা। এই যে স্বরান্ত অক্ষর, সে সব সময় এক মাত্রা, অন সে ইউনিট আর কি। ব্যঞ্জনান্ত অক্ষরও এক মাত্রা। এই সূত্রে যদি কবিতা মেলে তাহলে তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। স্বরান্ত সবসময় এক, এটা কখনোই চেঞ্জ হবে না। ব্যঞ্জনান্ত যদি 2 দিয়ে মেলে তাহলে সেই ছন্দের নাম হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, ঝামেলা আছে। আর স্বরান্ত সবসময় এক, ব্যঞ্জনান্ত শব্দের শুরুতে এক, শেষে থাকলে 2, এই সূত্র দিয়ে যদি মেলে তাহলে সেটা হয়ে যায় অক্ষরবৃত্ত ছন্দ। কাজটা অত সহজ না। তোমরা মনে করো যে কবিতা লেখে মনে হয় যে এই সমস্ত পেঁচ খাওয়া মগজ নিয়ে, মোটেও না। অসাধারণ মেধার দরকার হয়। বিভীষণের প্রতি মেঘনাদ পড়াতে গেলে তোমাদের বোঝাতে পারতাম যে কবিতা লেখা কত পাণ্ডিত্যের কাজ। তো তাহলে এই যে এক একটি অক্ষর কতটা মাত্রা পায়, এই মাত্রার উপরে আসলে ছন্দ নির্ভর করে। ছিপখান, তিনদার, তিনজন, মাল্লা, চৌপর, দিনভর, দেয় দূর, পাল্লা, এটা হলো স্বরবৃত্ত ছন্দ। এখানে স্বর প্রধান, একটা অক্ষর একটা মাত্রা। আর মাত্রাবৃত্তি তা হয় না, একটা অক্ষর স্বরান্ত অক্ষর এক মাত্রা হয়, আর ব্যঞ্জনান্ত অক্ষর কখনো ব্যঞ্জনান্ত অক্ষর 2 মাত্রা হয়ে যায়। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, উচ্চারণই তুমি করে দেখো। ছিপখান, তিনদার, তিনজন, মাল্লা, ভোর হলো, দোর খোলো, খুকুমনি, ওঠরে, মিলে যাচ্ছে, একই স্টাইল। কিন্তু এইখানে তোর দাদির কবর, এখানে যদি তুমি বলো এইখানে তোর দাদির কবর, হবে না তো। তার মানে ওইটার গতি আর এইটার গতি একরকম না। ছন্দ হচ্ছে কবিতার চলন, কবিতার বৈশিষ্ট্য, কবিতার গতি, কবিতার মানে কি বলবো দোলা, সেটা হলো ছন্দ। আমরা মনে করি শেষে মিলে গেলে সেটা ছন্দ, ভুল। সখী তোমার গাল ঠিক যেন ভাদ্র মাসের পাকা তাল, তাল আর গাল মিলে গেল, ছন্দ না, ভুল কথা। ছন্দই আমরা জানি না। এই যে শেষে মিলে যায় এটা হলো অন্তমিল। সখী তোমার গাল ভাদ্র মাসের পাকা তাল, তাল আর গাল, এটা অন্তমিল, এটা ছন্দ নয়। ছন্দ হলো কবিতার অভ্যন্তরীণ স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার, ফ্রেম। আমি কি বোঝাতে পারলাম? তো এই যে না ফ্রেম, স্যার, সব মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ মাথার উপর দিয়েই যাবে, এটার জন্য স্বতন্ত্র ক্লাসের দরকার। আসলে ছন্দ পড়াতে গেলে আলাদা ক্লাস লাগবে তোমাদের। এটা এইটুকু আমি বলি যে কবিতার লাইনের শেষে যে মিল থাকে এটা ছন্দ নয়, এ কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, ইটের উপরে ইট, একদিন তোমায় না দেখলে হয়ে যাব ফিট, ইট আর ফিট মিলে গেল, এটা ছন্দ নয়।
তোমরা যে কবিতা পড়েছো, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, তলে আর জলে মিলে গেল, এটা ছন্দ নয়। তাহলে ছন্দটা কি? ছন্দ হলো কবিতার আঙ্গিক গঠন। অঙ্গ মানে দেহ, কবিতার দৈহিক গঠন। আমি কি বোঝাতে পারলাম? এইবার দেখো তো দেখি, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এই যে আয় ছেলেরা আয় মেয়েরা, এই কবিতার যে গঠন, এই কবিতার যে চলন, আর সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে, এই কবিতার গঠন বা চলন একরকম নয়। এই পার্থক্য হলো ছন্দ। এটা ইন্টারনাল তোমার হচ্ছে সিস্টেমটা হলো ছন্দ। কবিতাটা কিভাবে গঠিত হয়েছে, মাত্রাগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা হলো ছন্দ। এটার জন্য আলাদা স্বতন্ত্র ক্লাস দরকার। বিষয়টা এত পানি পান্তা নয়। তবে হ্যাঁ, 2 দিন যদি ক্লাস নেই, তোমাদের ছন্দ বোঝানো সক্ষম হবে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, ইয়েস স্যার। কিছুটা। হ্যাঁ, তবে এক লাইন যেহেতু এসেছি মাঠে, ওই যে সুকান্তের কি ছিল, 18 বছর, তাই না? প্রথম লাইনটা কি ছিল? 18 বছর বয়স কি দুঃসহ, না, তাই তো? দুঃসহ। হ্যাঁ, এখন দেখো, এখানে তোমাকে এখন ওই যে আগে স্বরান্ত ব্যঞ্জনান্ত আলাদা করতে হবে। 18 তিনটেই স্বরান্ত, বছর ব্যঞ্জনান্ত, বয়স ব্যঞ্জনান্ত, কি স্বরান্ত, দুষ ব্যঞ্জনান্ত, সহ স্বরান্ত। স্বরান্ত ব্যঞ্জনান্ত অক্ষরগুলোকে আলাদা করতে হবে। তার আগে তুমি আগে এই তোমার পর্ব ভাগ করো। 18 বছর বয়স কি দুষ সহ, 18 বছর এই পর্যন্ত একটা পর্ব, বুঝতে পেরেছো? বয়স কি দুষ এই পর্যন্ত আর একটা পর্ব, সহ আর একটা ভাঙা পর্ব। আচ্ছা, পরের লাইন দেখাই। স্পর্ধায় ন্যায়, এটা বোঝাতে সুবিধা হবে। মাথা তুলবার ঝুঁকি, তাই তো? এবার দেখো, তাহলে স্পর ব্যঞ্জনান্ত, স্পর ধায় দুটোই ব্যঞ্জনান্ত, ন্যায় ব্যঞ্জনান্ত, মাথা দুটোই স্বরান্ত, তুল ব্যঞ্জনান্ত, বার ব্যঞ্জনান্ত, ঝুঁকি স্বরান্ত। তাহলে এখানে প্রথম পর্ব কি? স্পর্ধায় ন্যায়, মাথা তুলবার ঝুঁকি, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব। এখন দেখো, স্বরান্ত অক্ষর সবসময় এক মাত্রা, ব্যঞ্জনান্তকেও এক মাত্রা দিয়ে দিলাম। এখন দেখো কয় মাত্রা হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 মাত্রা। কিন্তু 11 মাত্রার কবিতা এটা নয়। এই যে ব্যঞ্জনান্তকে এখানে 2 মাত্রা দাও, ব্যঞ্জনান্ত 2 মাত্রা, ব্যঞ্জনান্ত 2 মাত্রা, কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 মাত্রার একটা করে লাইন। এখানে আসো, ব্যঞ্জনান্তকে 2 মাত্রা করে দিয়ে দেই, স্বরান্তকে 1 মাত্রা করে দিয়ে দেই, তাহলে কি হয় দেখো এবার। এই যে 2 4 6 7, স্পর্ধায় ন্যায়, হ্যাঁ দুইটাতেই 14। বুঝি না। হ্যাঁ, 14ই হওয়া লাগবে, উপায় নাই তো, কবিতাতে মিলতেই হবে, কবি তো পেঁচ খায় না। স্পর্ধায় ন্যায়, মাথা তুলবার ঝুঁকি, তাহলে এখানে 3 3 6, এখানেও দেখো এই যে 6 মাত্রায় পর্ব। স্পর ধায় ন্যায় তিনটাই ব্যঞ্জনান্ত অক্ষর, 3টে ব্যঞ্জনান্ত অক্ষর 6 মাত্রা। মাথা তুল বার, এই যে 2, আর এখানে বদ্ধ অক্ষর 2 মাত্রা, ব্যঞ্জনান্ত অক্ষর 2 মাত্রা, স্বরান্ত 1 মাত্রা, তাহলে 1 2 3 4 5 6। আর এখানে যে 1 2 2 মাত্রা, এই 2 মাত্রা হলো শেষ পর্ব। স্পর্ধায় ন্যায়, মাথা তুলবার ঝুঁকি। এই যে তুমি ছন্দ মিললো কয় বদ্ধ অক্ষরকে কয় মাত্রা দিয়ে বলো তো দেখি, বদ্ধ অক্ষরকে কয় মাত্রা দিয়ে মিললো? 2 অক্ষর স্যার। বদ্ধ অক্ষরকে আমরা কয় মাত্রা দিলাম? 2 মাত্রা। বদ্ধ অক্ষর 2 মাত্রা দিয়ে মিলে গেল, তাহলে এটা মাত্রাবৃত্ত ছন্দ। 2 মাত্রা দিয়ে মিললে 2 মাত্রা, 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 2 মাত্
কি মাথার উপর দিয়ে গেল? স্যার থাক এই টপিক। হ্যাঁ, মনে করো যে কবিরা এই সমস্ত আকাশের দিক তাকায় থেকে লিখলেই কবিতা হয়ে যায় নাকি? ভালো কবিতা লেখা ঠেলার কাম। প্রত্যেকটা স্যার লাইনে আরেকটু ক্লিন সহজ তো, তোমরা তো এত কঠিন ম্যাথ বোঝো, এটা কেন বুঝবা না? আগে স্বরান্ত ব্যঞ্জনান্ত চিহ্নিত করে নাও। এই যে দেখো, আ আ ও সে স্বরান্ত, ঠা স্বরান্ত, রো স্বরান্ত, ব স্বরান্ত, কিন্তু ছোর, ব ছোর, ছোর ব্যঞ্জনান্ত, এই যে ব্যঞ্জনান্ত। ব ব স্বরান্ত, বয়স ওস, তাহলে ব্যঞ্জনান্ত। কি ই স্বরান্ত, দুষ ব্যঞ্জনান্ত, স স্বরান্ত, হো স্বরান্ত, স হো ও, তাহলে এই যে স্বরান্ত চিহ্ন দিয়ে দিলাম। এই যে এটা হলো মাত্রা, একটা দাগ মানে এক মাত্রা। স্বরান্ত সবসময় এক মাত্রা, আর ব্যঞ্জনান্ত কখনো এক কখনো দুই। তো ব্যঞ্জনান্ত এক দিয়ে এখানে মিলছে না, এই যে দুই মাত্রা করে দিয়েছি। এই যে স্বরান্ত এক মাত্রা, এই যে ব্যঞ্জনান্ত দুই মাত্রা, এই যে ব্যঞ্জনান্ত দুই মাত্রা। তাহলে ব্যঞ্জনান্ত দুই মাত্রা করে দিয়ে এই লাইন মিলে গেল, তার মানে এটা আমাদের মাত্রাবৃত্ত ছন্দ। 6 লাইনের পর্ব, 6 মাত্রার পর্ব। এই যে 18 বছর বয়স কি দুষ সহ, 6 6 12 আর 2 14, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। তাহলে স্পর্ধায় নেয় 6, মাথা তুলবার 6, ঝুঁকি হলো 2, 6 আর 6 12 আর 2 14। বোঝা স্যার যাচ্ছে এখন কিছু? বুঝলাম। হ্যাঁ, একটু সময় লাগবে, এটা একদিনে হঠাৎ করে বুঝবে না বাবা, কারণ আমাদের দেশে এগুলো চর্চা হয় না। আমরা তো ছাত্র পাই না, পড়াবো কাকে? আমি তো মাঝে মাঝে ক্লাসে আফসোস করে বলি যে পড়াবো কাকে রে, ছাত্র পাই না। জ্ঞান নেওয়ার তো মানুষ লাগবে। জ্ঞান, বিদ্যাধন কখনোই দান সাপেক্ষ নয়, গ্রহণ সাপেক্ষ। আমি মহা দামি দামি লেকচার দিলাম, এই লেকচার কেউ শুনলো না, তাহলে কোনো দাম থাকলো? অযথা। না স্যার। এই জন্য জ্ঞান কখনো দান সাপেক্ষ নয়, জ্ঞান হলো গ্রহণ সাপেক্ষ। তুমি কিভাবে গ্রহণ করছো, গুরুত্ব দিয়ে যদি লেগে থাকো, তোমাদের আরো শেখানো সম্ভব হবে ইনশাল্লাহ। এটা একদিনে সম্ভব নয়, তবে কিছু ধারণা তোমাদের দিলাম। তো ওকে স্টুডেন্ট, তাহলে আজকের মতো শেষ করব। যে যেখান থেকে আমাদের শুনছো সবাইকে শুভেচ্ছা। তোমাদের প্রত্যেকের বাসায় আমার দাওয়াত থাকলো। ভালো থাকো, সুন্দর থাকো, শুভ বিদায়।